Assalamu alaikum and very good morning to the attending students and doctors, colleagues. আজকে আসলে যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা মূলত একটু স্টুডেন্টদের জন্য কিছুটা অবশ্য জটিল, তারপরেও কিছু ধারণা আসলে এই মুহূর্তে এটা সম্পর্কে না থাকলেই না, যেহেতু কোভিড-19 পেশেন্টদের ক্ষেত্রে কনভালেসেন্ট প্লাজমার ব্যবহার হচ্ছে গত এই সময়টা ধরেই কোভিড আসার পর থেকে। তো এগুলি সম্পর্কে আমাদের আসলে আজকের লেকচারের মূল প্রতিপাদ্য বিষয় থাকবে কিছুটা আলোকপাত করা, যে কনভালেসেন্ট প্লাজমা এটা আসলে মূলত জিনিসটা কি, এটা কোত্থেকে আসছে, এটা দেওয়ার পিছনে যুক্তি কি, এটার পজিটিভ কোনো ফাইন্ডিংস ইতিপূর্বে ছিল কিনা, বা নেগেটিভলি হচ্ছে গিয়ে এটার কোনো ফাইন্ডিংস আছে কিনা, এবং সেটা শেষ পর্যন্ত কতটুকু বেনিফিশিয়াল, এগুলি সম্পর্কে অল্প কিছু আলোচনা। এবং এর পাশাপাশি আমরা আসলে চেষ্টা করব ট্রান্সমিশনের দিক থেকে এটা কিভাবে ট্রান্সমিশন দেওয়া হয়, এটা আমরা কিভাবে ডোনারদের সিলেকশন করব, ডোনারদের কাছ থেকে কিভাবে নিব, এই জিনিসগুলি সম্পর্কে কিছু আইডিয়া পাওয়া, এটা হচ্ছে আমাদের আজকের লেকচারের প্রধান উদ্দেশ্য। তো আমরা প্রথমে বিগিনিং থেকে আসি। তা কোভিড-19 আমাদের জন্য আসলে একেবারেই নতুন একটা রোগ। আমরা জানি যে এটা হচ্ছে গিয়ে প্রথম চায়নার উহান থেকে হচ্ছে গিয়ে শুরু হয়েছিল এই বছরের প্রথম দিকে। গত বছরের শেষ থেকে হচ্ছে মূলত এর প্রকোপ শুরু। বাংলাদেশের এখানে আমরা হচ্ছে গিয়ে প্রথম যখন পেলাম গত মার্চ মাসের দিকে, তখন হচ্ছে গিয়ে এটা আমাদের দেশে তখন থেকে এটা ম্যানেজমেন্টের বিষয়টা সামনে চলে আসে। তো অন্যান্য দেশের মতো আসলে বাংলাদেশেও হচ্ছে এটা ট্রিটমেন্ট হিসাবে ট্রিটমেন্ট অপশন হিসাবে ব্যবহার হচ্ছে। এখন এটা খুব বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে যে এই ভাইরাসটার নাম করোনা ভাইরাস 2 অথবা SARS-CoV-2 বা সংক্ষেপে এটাকে আমরা কোভিড-19 বলছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মোতাবেক। এবং প্রথম যে 3টা নোন কেস ছিল, এটা ছিল হচ্ছে 8ই মার্চ 2020 সালে অ্যাকর্ডিং টু IDCR। স্পেকট্রামগুলি সম্পর্কে আমাদের একটু জানার প্রয়োজনীয়তা আছে। এর প্রধান কারণ হচ্ছে যে আমরা যখন ডোনার সিলেকশন করব এবং রিসিপিয়েন্ট সিলেকশন করব, তখন আমাদেরকে একটু জানতে হবে যে আসলে যেসব রেসিপিয়েন্টদেরকে আমরা দিব তারা আসলে কোন ধরনের বা কোন অবস্থানে আছেন। তো আমাদের বর্তমান যে গাইডলাইন আছে সেটা এবং অপরাপর যে ইন্টারন্যাশনাল গাইডলাইন গুলি আছে, সবকিছুকে আমরা একটু যদি সামারাইজ করি, তাহলে দেখা যাচ্ছে যে মাইল্ড ইলনেস, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস ILI, নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, সেপসিস, সেপটিক শক, তাহলে এই কয়টা স্টেপ হচ্ছে গিয়ে একটা সম্ভাবনা আছে কোভিড-19 পেশেন্টদের ক্লিনিক্যাল সিনড্রোমের মধ্যে আসার। এবং এখানে ইমিউনিটিটা আসলে কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা সম্পর্কে আমরা একদম বেসিক ভাবে যদি চিন্তা করি, তাহলে আমরা জানি যে যে কোনো একটা প্যাথোজেনের যদি হচ্ছে ন্যাচারাল ইনফেকশন হয়, তাহলে হচ্ছে কি একটা ন্যাচারাল প্রসেসেই এটার যে আমরা ইমিউনিটি হচ্ছে সেটা কমপক্ষে 1 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় প্রয়োজন পড়তে পারে। এবং বডি রেসপন্স কি থাকে ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে, সেটা আমরা জানি যে ইমিডিয়েট উইথ এ নন স্পেসিফিক ইনেট রেসপন্স in which macrophage, neutrophil, dendritic cells slow the progress of the virus. এবং এটা ফলো করে হচ্ছে একটা অ্যাডাপটিভ রেসপন্স, যেখানে বডি মেক্স অ্যান্টিবডিজ অর ইমিউনোগ্লোবুলিন দ্যাট স্পেসিফিক্যালি বাইন্ড টু দ্য ভাইরাস। তাহলে এখানে আমরা দ্বিতীয় যে অংশটা দেখতে পাচ্ছি যে অ্যাডাপটিভ রেসপন্স হোয়ার দ্য বডি মেক্স অ্যান্টিবডিজ অর ইমিউনোগ্লোবুলিনস দ্যাট স্পেসিফিক্যালি বাইন্ড টু দ্য ভাইরাস। তো এখানে আমাদের এটার কাজের প্রয়োজন পড়বে। এবং আমরা যদি প্যাথোফিজিওলজি চিন্তা করি, এটা খুব সংক্ষেপে প্যাথোফিজিওলজি আসলে বলার চেষ্টা করা হয়েছে। এটা এখনো সব জিনিস আমরা সেভাবে জানিও না, তবে আমরা যতটুকু জানি তার মধ্যে যেটুকু না জানলেই না। After entering to the respiratory tract, virus bind to the ACE2 receptor of mucous membrane, then viral replication follows. তো একটা র্যাপিড ভাইরাল রেপ্লিকেশন হচ্ছে ম্যাসিভ ইনফিলট্রেশন অফ ইনফ্ল্যামেটরি সেল হচ্ছে ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট, ডেনড্রাইটিক সেল এরা আসছে, এবং অফেন সেখানে হচ্ছে একটা ড্রাস্টিক এলিভেশন অফ ইনফ্ল্যামেটরি সাইটোকাইন এন্ড কেমোকাইন। এবং এই যে ঘটনাটা ঘটছে এটাকে আমরা শেষ পর্যন্ত বলছি যে এটা একটা সাইটোকাইন স্টর্ম which may cause acute pulmonary injury and ultimately develop acute respiratory distress syndrome. তো পেশেন্টকে এটা ARDS পর্যন্ত নিয়ে যাচ্ছে এবং যেটা it might prove to be fatal to the patient. আমরা যখন হচ্ছে যদি আমরা একটু স্কিমেটিক এটা মেকানিজম আর নিউট্রালাইজিং অ্যান্টিবডির
জিনিসটাকে আমরা যদি ফিগারের মাধ্যমে দেখার চেষ্টা করি, এখানে আমরা দেখছি যে ACE2 ইনহিবিটর যেটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টে থাকছে, তো সেখানে হচ্ছে কি ভাইরাস তার হচ্ছে যে স্পাইক প্রোটিন সেটার মাধ্যমে মূলত হচ্ছে কি অ্যাটাচমেন্ট হচ্ছে। এবং পাশাপাশি এখানে আমরা নিউট্রালাইজিং অ্যান্টিবডির এই ফিগারের মধ্যে একটা নিউট্রালাইজিং অ্যান্টিবডি এখানে আছে। তো নিউট্রালাইজিং অ্যান্টিবডি যেটা করবে সেটা হচ্ছে যে এখানে যে সাইটটা থাকছে সেই সাইটটাকে মূলত হচ্ছে বাইন্ড করার মাধ্যমে ভাইরাসকে ফার্দার এখানে বাইন্ড করতে বাধা দিবে। এটা হচ্ছে বেসিক, আমরা শুধু মানে বেসিক জিনিসটাকে একটা ফিগারের রেসপন্সের মাধ্যমে দেখালাম। এখানে সামনে আর একটু ডেসক্রিপটিভ আলোচনা হবে। তো এরপরে আমরা যাব হচ্ছে অ্যান্টিবডি টু কোভিড। কি কি অ্যান্টিবডি আসলে কোভিড-19 তৈরি হয় সে সম্পর্কে ব্রড কিছু ধারণা পাওয়ার জন্য। তাহলে অ্যান্টিবডি রেসপন্সেস আর ইউজুয়ালি comprised of immunoglobulin IgM, IgG3, IgG1, IgA antibodies to glycoprotein of the virus envelope and to the nucleoproteins. এবং এই যে অ্যান্টিবডিগুলি সম্পর্কে আমরা যেগুলি অ্যান্টিবডি আমরা বললাম সেগুলিকে আমরা আবার ব্রডলি ডিভাইড করতে পারি নিউট্রালাইজিং অ্যান্টিবডি এবং বাইন্ডিং অ্যান্টিবডি। এর দুইটা টাইপে হচ্ছে কি আমাদের এদেরকে ভাগ করা সম্ভব। ফাংশন অফ অ্যান্টিবডিজ এগেইনস্ট কোভিড-19 ভাইরাস। তাহলে নিউট্রালাইজিং অ্যান্টিবডি কি করে? এখানে আসলে বেসিক কিছু কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমি, যেটা অনেক সময় আমাদের সামনে চলে আসে, যে নিউট্রালাইজিং অ্যান্টিবডি কি জিনিস, বাইন্ডিং অ্যান্টিবডি কি জিনিস, সেটা একটু জানার জন্য। কারণ আমরা যখন ডোনার সিলেকশন করব তখন হচ্ছে এই জিনিসটা জানার প্রয়োজন পড়বে। তো নিউট্রালাইজিং অ্যান্টিবডি আমরা কাকে বলছি? এটা হচ্ছে সেই অ্যান্টিবডিটা যেটা কি করবে, ডিফেন্স এ সেল ফ্রম এ প্যাথোজেন অর ইনফেকশাস পার্টিকেল বাই বাইন্ডিং স্পেসিফিক্যালি টু সারফেস স্ট্রাকচার অন অ্যান ইনফেকশাস পার্টিকেল। এবং তারা প্রিভেন্ট করছে কি? তাহলে পার্টিকেলটাকে তারা ইন্টারেক্ট করতে, হোস্টের ইন্টারেক্ট করতে মাঝখানে একটা ব্যারিয়ার হিসেবে তারা কাজ করছে। এবং এই দেয়ার অ্যান্টিভাইরাল ফাংশন ডাজ নট ডিপেন্ড অন দ্য হোস্ট ইমিউন সেলস, ফ্যাগোসাইটস। তাহলে হচ্ছে এখানে ফ্যাগোসাইটের এই নিউট্রালাইজিং অ্যান্টিবডিতে এখানে কোনো রোল নাই। এরা কি করছে, প্রিভেন্ট অথবা মিটিগেট প্রোগ্রেশন অফ দ্য এক্সিস্টিং ইনফেকশন। এটাও সম্ভব যে তারা প্রিভেনশন করার জন্য চেষ্টা করছে। SARS-CoV-2 S protein is likely most important target for the neutralizing antibodies to block binding and fusion of SARS-CoV-2. এটা হচ্ছে আমরা টার্গেটটার কথা একটু বললাম যে কোন টার্গেটে হচ্ছে এটা কাজ করার চেষ্টা করবে। Neutralizing antibodies can neutralize the biological effect of an antigen without need for immune cell. সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয় আসলে এই জিনিসটাকে, যে কোন রকম ইমিউন সেলের সাহায্য ছাড়াই হচ্ছে কি বায়োলজিক্যাল ইফেক্ট তারা প্রডিউস করতে পারে। They act by recognizing neutralization epitope on the virus surface. The effectiveness of viral neutralization correlates with the rate of antibody binding to critical epitopes. The rate of binding যত বেশি হবে তাহলে ইফেক্টিভনেসটাও হচ্ছে কি তত বাড়বে। And neutralizing antibody levels declined within first 3 months following diagnosis. তো এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট। তাহলে আমরা হচ্ছে নিউট্রালাইজিং অ্যান্টিবডি যখন নেওয়ার চেষ্টা করছি, একজন ডোনারের কাছ থেকে যখন ইমিউনোগ্লোবিন নেওয়ার চেষ্টা করছে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই লেভেলটা কিন্তু যত সময় যাচ্ছে তত কমে আসছে। প্রথম 3 মাসের পরে এটা ধীরে ধীরে আরো কমে আসবে। আচ্ছা, এটা গেল একদিক, যে নিউট্রালাইজিং অ্যান্টিবডি গুলি সম্পর্কে যখন আমরা বললাম। আচ্ছা, নন নিউট্রালাইজিং অ্যান্টিবডি সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে তাদেরকে আমরা আরেকটা নামে এখানে ডাকার চেষ্টা করছি, সেটাকে বলছি কি বাইন্ডিং অ্যান্টিবডিজ। বাইন্ড স্পেসিফিক্যালি টু দ্য প্যাথোজেন বাট ডু নট ইন্টারফেয়ার উইথ দেয়ার ইনফেক্টিভিটি। দুইটার মধ্যে প্রধান পরিবর্তন, মানে প্রধান যে জিনিসটা আমরা তফাৎটা করতে পারছি, যে নিউট্রালাইজিং অ্যান্টিবডি বাইন্ড করবে এবং সেটা ভাইরাসের ফার্দার ইনফেক্টিভিটিতে হচ্ছে তারা বাধা হয়ে দাঁড়াবে। আর নন নিউট্রালাইজিং বা বাইন্ডিং অ্যান্টিবডি যেগুলি থাকবে সেগুলি বাইন্ড করবে, কিন্তু তারা ইনফেক্টিভিটির সাথে ওইখানে কোনো সেখানে তার ইনফেক্টিভিটিতে কোনো ইন্টারফেয়ার করবে না। দ্যাট মাইট বি বিকজ দে ডু নট বাইন্ড টু দ্য রাইট রিজিয়ন। সঠিক রিজিয়ন যেটা টার্গেট, যেখানে হচ্ছে গিয়ে বাইন্ড করলে হচ্ছে এটা বাধা দেওয়া সম্ভব হবে, সেখানে হয়তো তারা বাইন্ড করছে না। দে মে ফ্ল্যাগ দ্য পার্টিকেল ফর ইমিউন সেলস, immune cells, after which the particle is processed and consequently destroyed by the recruited immune cell. এটা একটা থিওরি যে তারা হয়তো বা ইমিউন সেলগুলিকে ফ্ল্যাগ, পার্টিকেলকে ফ্ল্যাগ করছে ইমিউন সেলের কাছে উপস্থাপন করার জন্য। তাহলে আমরা এই দুটো সম্পর্কে একটু জানলাম। Immune response associated with SARS-CoV-2. The timing and nature of immune response associated with SARS-CoV-2 infection is variable in recovering individuals. এটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল অনেক ভ্যারি করছে। And furthermore, higher neutralizing antibody level have been measured in older individual and those with more severe SARS-CoV-2 infections.
অ্যান্টিবডি ইজ টিপিক্যালি ডিটেক্টেবল 14 days পোস্ট ইনফেকশন। তাহলে ইনফেকশন শুরু 14 দিন পরে হচ্ছে কি অ্যান্টিবডি টিপিক্যালি ডিটেক্ট করা সম্ভব হচ্ছে বা এটা সম্ভাবনা আছে। These findings confirm that most individuals with symptomatic SARS-CoV-2 infection develop measurable antibody response, although the sensitivity of the assays evaluated is variable. তাহলে আমরা এখান থেকে একটা জিনিস যেটা বুঝলাম সেটা হচ্ছে যে সিমটোমেটিক SARS-CoV-2 ইনফেকশন যারাই হচ্ছে যেসব ইন্ডিভিজুয়ালের মধ্যে থাকছে তাদের শেষ পর্যন্ত কি হচ্ছে একটা মেজারেবল অ্যান্টিবডি রেসপন্স তৈরি হচ্ছে। কিন্তু আমরা যে অ্যাসে গুলি ব্যবহার করছি এবং অনেক ক্ষেত্রে আসলে অ্যাসে আদপেই ব্যবহার করা সম্ভব হচ্ছে না ডিউ টু ইনএবিলিটি অফ দ্য অ্যাসেস। তো সুতরাং সেখানে কিন্তু এটা ভেরিয়েবল কিছু বিষয় থেকে যাচ্ছে যে আসলে তার অ্যান্টিবডি রেসপন্স কতটুকু, তার টাইট্রেশন কতটুকু, এটা জানা অনেক সময় আসলে সম্ভব হচ্ছে না। এরপরে আমরা যেটা একটু জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে হিস্টোরিক্যাল প্রিভিয়াস ইনস্ট্যান্স অর এক্সাম্পল এন্ড সায়েন্টিফিক রেশনাল ফর অফ ইউজ অফ কনভালেসেন্ট প্লাজমা ইন কোভিড-19 কেসেস। এই জিনিসটা কেন হচ্ছে জানতে হবে, সেটা হচ্ছে যে এখন এই যে আমরা মানে কোভিড-19 আসার পরে এটা ব্যবহার করার চেষ্টা যে শুরু করলাম, এটার পিছনে আসলে যুক্তিটা কি বা অতীতে কখনো এইরকম ক্ষেত্রে ব্যবহার হয়েছিল কিনা এবং বর্তমানেও যে ব্যবহার হচ্ছে সেটার বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে সেটার আউটকাম কি, এটা জানার জন্য চেষ্টা। তো আমরা যখন হিস্টোরিক্যালি দেখতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে প্যাসিভ অ্যান্টিবডি থেরাপি ওয়াজ ফার্স্ট ডেসক্রাইবড ইন 1890 prior to the development of antimicrobial therapy। মানে ইভেন আমরা অ্যান্টিবায়োটিক তৈরির আগে হচ্ছে কি আপনার প্যাসিভ অ্যান্টিবডি থেরাপি এটা ব্যবহারের একটা চল ছিল তখনও। এবং কনভালেসেন্ট প্লাজমা ওয়াজ ইউজড ডিউরিং দ্য 1918 স্প্যানিশ ফ্লু এপিডেমিক and reduced mortality among plasma recipient। এটা তৎকালীন যেসব স্টাডি আছে এবং যেসব ডেটা আছে সেগুলি থেকে আমরা জানতে পারছি যে সেটা তখন হচ্ছে ব্যবহৃত হয়েছিল, আজকে থেকে ঠিক 100 বছর আগে। এবং more recently severe acute respiratory distress syndrome coronavirus 1 or SARS-CoV-1 in 2003 and Middle East respiratory syndrome MERS in 2012, both viral outbreaks with high mortality and absence of effective therapies led to the use of convalescent plasma during that period। তো এই সময়টা তো তাহলে দেখা যাচ্ছে যে সার্স এবং মার্সের আউটব্রেকের সময় 2003 এবং 2012-তে তখনও কিন্তু কনভালেসেন্ট প্লাজমার ইউজের ইতিহাস রয়েছে। এবং আমরা যদি মেটা অ্যানালাইসিস গুলিকে একটু স্টাডি করার চেষ্টা করি, এখানে যেমন হচ্ছে কি আমরা একটা মেটা অ্যানালাইসিস থেকে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমরা বলছি যে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি ওয়াজ ইফেক্টিভ ডিউরিং আউটব্রেক SARS 2002-3, H1N1 2009 and MERS in 2012. And convalescent plasma transfusion improves clinical symptom and reduces the mortality rate. And convalescent plasma reported a reduction in viral load in the CP group, especially during the early phase. এবং এছাড়া molecular sequencing যখন আমরা sequencing based study যখন করা হচ্ছে, they suggest that similarity between present COVID-19 virus and previously reported SARS and MERS viruses. Therefore, convalescent plasma transfusion could be an effective therapy against COVID-19. তাহলে এখানে দেখা যাচ্ছে যে আগে আমরা যেসব ডিজিজের ক্ষেত্রে এগুলি ব্যবহার করা হয়েছে সেসব ক্ষেত্রে হচ্ছে কোনো ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে ভালো ফল দিয়েছে, বিশেষত ভাইরাল লোডকে রিডাকশন করার এবং ক্লিনিক্যাল সিমটমকে ইমপ্রুভ করার ক্ষেত্রে। তো আমরা যদি আরেকটু অগ্রসর হই, তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি রিকোয়ার্স ইন্ডাকশন অফ দ্য ইমিউন রেসপন্স, যেমন হচ্ছে ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন এটা হচ্ছে টাইম রিকোয়ার্ড, যদিও আমরা লেটেস্ট যে ডাটা পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশ যে ভ্যাকসিন তৈরি করছে তাদের ইফেক্টিভিটি মোটামুটি 90%, 92%, কেউ 95% বলছেন। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে ইট রিকোয়ার্স টাইম। হ্যাঁ, যতই হচ্ছে এটা আবিষ্কার হোক না কেন, এটা ডেভেলপ করে এবং হচ্ছে কি সবার কাছে আসার জন্য এটা সময়ের প্রয়োজন পড়বে। এবং মোরওভার in some immunocompromised patient fail to achieve adequate immune response। তাহলে হচ্ছে যদি পেশেন্ট ইমিউনোকম্প্রোমাইজ থাকে তাহলে তার ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকসিনেশন হয়তো খুব একটা কাজে নাও দিতে পারে। Thus, passive antibody administration is an important means of providing immediate immunity to susceptible person and immunocompromised patient। তাহলে এটা আমরা একটা যুক্তি দেখানোর চেষ্টা করলাম যে যেহেতু আপাতত আমাদের হাতে ভ্যাকসিনেশনের সুযোগ নেই এবং সেটাও টাইম রিকোয়ার্ড, এবং সেক্ষেত্রে আমরা প্যাসিভ ইমিউনিটি দিয়ে আমরা চেষ্টা করবো হচ্ছে সাসেপ্টেবল পারসনকে অথবা ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্ট যারা তাদেরকে হচ্ছে গিয়ে হেল্প করার। and it may be an option to sufficient number of people। কারণ এখন হচ্ছে যে এটা একটা অপশন হয়ে দাঁড়িয়েছে কারণ বেশ বড় একটা অ্যামাউন্ট অলরেডি ইনফেক্টেড, এবং যারা ইনফেক্টেড হওয়ার পরে সার্ভাইভ করে গিয়েছেন they could be source of the convalescent
প্লাজমা। সুতরাং এই নাম্বারটাও এখন সাফিসিয়েন্ট, যেসব পিপল রিকভার করছেন দে ক্যান ডোনেট প্লাজমা। সুতরাং এটাকে এমন বলা যাবে না যেটা পাওয়া খুব কষ্টকর। সুতরাং এটা পাওয়ার একটা সম্ভাবনা আগের চেয়ে হচ্ছে কি বৃদ্ধি পেয়েছে, যেহেতু হচ্ছে গিয়ে তুলনামূলকভাবে অনেক পেশেন্ট আমরা দেখেছি। It was observed that patients who received convalescent plasma in early phase of illness had better outcome and early hospital discharge. So, when used for therapy, antibodies are most effective if administered shortly after the onset of symptoms. The reason is that initially virus load is smaller than that of established severe disease. তো এগুলি আসলে মেটা অ্যানালাইসিস এবং হচ্ছে যে রিভিউ আর্টিকেল গুলি আছে সেখান থেকে আমরা যে ডেটাগুলো বিশ্লেষণ করার পরে যে আউটকাম দেখা যাচ্ছে সেগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে এটা বেশি ইফেক্টিভ হবে যদি হচ্ছে এটা মানে অনসেট অফ সিমটমের পর, মানে শর্টলি আফটার অনসেট অফ সিমটম দেওয়া হয় সেক্ষেত্রে। And depending on the antibody amount and composition, the protection given by transfused immunoglobulin varies and may last for weeks to months. তো সুতরাং আপনি দিলেই শুধু হচ্ছে না, এখানে যেটা আরো ঘটনা থাকছে যে সেটা টাইটার কত থাকছে, সেটা কম্পোজিশন কত থাকছে, টোটাল অ্যামাউন্ট কি হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে সেটা প্রোটেকশন ভ্যারি করতে পারে। And currently there are insufficient data from well-controlled, adequately powered, randomized clinical trials to evaluate the efficacy and safety of convalescent plasma for the treatment of COVID-19. So as it is a new disease and currently এটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে ক্লিনিক্যাল ট্রায়াল, র্যান্ডমাইজ ক্লিনিক্যাল ট্রায়াল গুলি চলছে সেগুলি কিন্তু এখন পর্যন্ত ইনসাফিসিয়েন্ট ডেটা, এবং আমরা সেটার উপর নির্ভর করে খুব স্পষ্টভাবে বলতে পারছি না যে হচ্ছে এটা ব্যবহার করা যাবেই। Study from United States on greater than 70,000 patients who have received COVID-19 convalescent plasma showed some promising results. The results suggest that convalescent plasma with high antibody titers may be more beneficial in non-intubated patients, particularly when administered within 72 hours of COVID-19 diagnosis. তো এখানে এটা হচ্ছে যে আমরা একটা অন্যতম সর্বশেষ একটা ফাইন্ডিংস যেটা এটা দেখানোর চেষ্টা করেছি, এবং এখানে আমরা বলার চেষ্টা করেছি যে হাই অ্যান্টিবডি টাইটার মে বি মোর বেনিফিশিয়াল ইন নন ইনকিউবেটেড পেশেন্ট। এখন পজিটিভের পাশাপাশি কিন্তু কিছু নেগেটিভ রিভিউ আছে, যেমন আমরা একদম রিসেন্ট আর একটা বিএমজে থেকে দেখছি যে one of the recent study from India, the outcome of CCP in convalescent 19 patient did not show good outcome. They concluded that convalescent plasma was not associated with a reduction in progression to severe COVID-19, although the use of convalescent plasma seems to improve resolution of shortness of breath and fatigue in patients with moderate COVID-19. তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আমরা পাচ্ছি কিছু নেগেটিভিটিও পাচ্ছি, যেটা হয়তোবা খুব ভালো আউটকাম দিচ্ছে না, তবে কিছু ক্ষেত্রে হয়তোবা রেজুলেশন অফ শর্টনেস অফ ব্রেথ এবং ফ্যাটিগ কমাতে হেল্প করছে। The challenge will be to find both suitable patient and suitable plasma donor. এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, কারণ আসলে কে সুইটেবল পেশেন্ট আর কে সুইটেবল ডোনার এটা আসলে যদি বোঝা সম্ভব না হয় সেক্ষেত্রে আউটকামও কিন্তু আসলে আমরা বুঝতে পারছি না, এবং স্টিল ইটস লং ওয়ে টু গো। এখন পর্যন্ত যে যতটুকু আমাদের অ্যাভেলেবল রিসোর্স আছে তা দিয়ে আসলে আমরা খুব বেশি এখন পর্যন্ত জানতে পারিনি। তবে যদি আমরা দুই দিকের পাল্লা চিন্তা করি, যেহেতু কিছু বেনিফিটের আশা আছে, সুতরাং অনেক জায়গাতে এটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অনেক দেশে এটা দেওয়ার চেষ্টা করছে, এবং অনেক জায়গাতে ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসাবে, যেমন আমাদের দেশেও আমাদের বিভিন্ন হসপিটালগুলিতে ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসাবে এটা দেওয়া হয়েছে, এবং আমরা ওয়েট করছি যে সেটার ফাইনাল রেজাল্ট পাবলিশ হবে নিশ্চয়ই খুব দ্রুত। So decision should be taken by physician attending the patient after proper judgment of the clinical condition of the patient and available donor. And national guidelines will help in this regard. তো আমাদের মানে এই যে এতটুকু সময় আমরা যে পিছনে স্লাইডগুলি পড়ে আসলাম, এটার প্রধান উদ্দেশ্য ছিল যে আসলে এটা সম্পর্কে কিছু আলোকপাত করা, যে কোথায় ব্যবহার করা যাবে বা আদতে এটা গুরুত্বপূর্ণ কিনা বা কতটুকু গুরুত্বপূর্ণ, এবং আলটিমেটলি ট্রান্সফিউশন মেডিসিনের এখানে যেটা হচ্ছে তাদের স্কোপ হচ্ছে যে প্রিপারেশন করে দেওয়া, কিন্তু তারপরে একটা জিনিস আসলে একটু মাথায় রাখতে হবে যে যারা হচ্ছেন মূলত পেশেন্ট ডিল করছেন তারাই হচ্ছে ডিসিশন মেকার, যে আসলে কতটুকু প্রয়োজন, কতটুকু দেওয়া হবে, পেশেন্টকে দেওয়া হবে কিনা। তো তবুও আমরা এই ক্ষেত্রে হচ্ছে কিছু বেসিক নলেজ আমাদের হচ্ছে থাকা উচিত, সেই জন্য আমরা হচ্ছে কিছু স্লাইড আগে দেখলাম। আমরা এখন আসবো মূল আলোচনায়, যে কোভিড-19 কনভালেসেন্ট প্লাজমা, এটা সম্পর্কে আমরা একটু কিছু জানার চেষ্টা করব।
What is CCP or what is COVID-19 convalescent plasma? এটাকে বলা হচ্ছে যে the plasma collected from the COVID-19 disease recovered patient. COVID-19 disease recovered patient is known as COVID-19 convalescent plasma that can be used for other patients to boost up passive immunity. So this is the definition. এটা আমরা বলতে পারি এক কথায় the main accepted mechanism of action for CCP therapy is clearance of viremia, which typically happens 10 to 14 days after infection. তাহলে এটা আমরা একটু জানলাম যে আসলে কোভিড-19 প্লাজমা কাকে বলছে এবং এখানে ইম্পর্টেন্ট যে শব্দটা সেটা হচ্ছে যে কোভিড-19 ডিজিজ রিকভার্ড পেশেন্ট, কোভিড-19 ডিজিজ রিকভার্ড পেশেন্ট তার থেকে যেটা নেওয়া হবে রিকভার্ড হওয়ার পরে সেটাই হচ্ছে গিয়ে আমরা সিসিপি বা কনভালেসেন্ট কোভিড-19 কনভালেসেন্ট প্লাজমা বলছি। ইন্ডিকেশন কি, আমরা কখন দিব? তো আমরা এখানে যে ইন্ডিকেশনগুলি দেখানোর চেষ্টা করেছি সেটা মূলত হচ্ছে যে আমাদের যে ন্যাশনাল গাইডলাইন রয়েছে, আমাদের ন্যাশনাল গাইডলাইন অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অফ কোভিড বাই ডিজিজ কন্ট্রোল ডিভিশন বাংলাদেশ, এবং এটা ভার্সন 8 5 নভেম্বর 2020। এখানে হচ্ছে যে ইন্ডিকেশনগুলি দেওয়া আছে সেগুলি আমরা এখানে একটু হাইলাইট করার চেষ্টা করেছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইজ ইজ গ্রেটার দেন 18 ইয়ার্স ওল্ড, এরকম একটা পেশেন্টকে আপনি দিতে পারবেন। পজিটিভ SARS-CoV-2 and symptoms more than 8 to 10 days, এটা একটা বিষয়। ইনফর্ম কনসেন্ট ফ্রম রেসিপিয়েন্ট অফ গার্ডিয়ান, এখানে সবসময় রেসিপিয়েন্ট কনসেন্ট হয়তো নাও দিতে পারেন, তো রেসিপিয়েন্ট অর গার্ডিয়ান এটা আসলে বিষয়টা। and severe or life threatening disease, severe or life threatening disease defined by at least one of the following. এর মধ্যে কি কি থাকছে? increasing dyspnea, respiratory rate greater than 30 per minute, partial pressure of oxygen less than 88%, P/F ratio less than 300, lung infiltrate greater than 50% within 24 to 48 hours, septic shock, and multi-organ failure. At least any of the following COVID-2 symptom more than 8 to 10 days, inform consent. এই জিনিসগুলি হচ্ছে যে আমাদের যে ন্যাশনাল গাইডলাইন আছে সেই মোতাবেক they are the indication and preconditions. এখন হচ্ছে যে ডোনার এলিজিবিলিটি, ওটা দেখলাম যে আমরা রেসিপিয়েন্টের বেসিক এলিজিবিলিটির জন্য হচ্ছে কিছু পয়েন্ট। ডোনার কারা দিতে পারবেন তাদের ক্ষেত্রে আমরা কোন কোন পয়েন্টগুলিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো। সেখানে আমরা দেখছি যে all criteria of blood donor must be present in a CCP donor also. একজন নরমাল, একজন স্বাভাবিক মানুষ যিনি কোভিড-19 ছিলেন না, তার ডোনার হওয়ার জন্য যেসব ক্রাইটেরিয়া ছিল সেগুলি কিন্তু এই কনভালেসেন্ট প্লাজমা ডোনারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেমন এজ 18 to 65 ইয়ার্স, ওয়েট 50 কেজির অ্যাভাব হতে হবে, normal pulse rate, blood pressure, temperature, free from other causes of deferral for blood donation. এটা আসলে এখানে বলার সুযোগ খুব একটা নেই। ব্লাড ডোনেশন করার জন্য ডেফারেলের যত পয়েন্ট আছে সবগুলো এখানেও কার্যকর থাকবে। কারেন্টলি ইন গুড ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথ টু ডোনেট ব্লাড অর প্লাজমা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেশেন্ট পোস্ট কোভিড ফ্যাটিগে আক্রান্ত, তিনি হয়তো বা সেভাবে ফিজিক্যালি ফিট না, মেন্টালি ফিট না, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু আসলে ব্লাড বা প্লাজমা কোনোটাই ডোনেট করতে পারবেন না। and good venous access to anticubital vein for plasmapheresis. আমরা এর প্রসিডিউরে যখন যাব তখন এটা সম্পর্কে বলবো যে ভেনাস অ্যাক্সেসও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনার যদি ভেনাস অ্যাক্সেসটা না থাকে তাহলে প্লাজমাফেরেসিসের মাধ্যমে কনভালেসেন্ট প্লাজমা নেওয়াটা আসলে অনেক সময় ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তো এগুলি হচ্ছে বেসিক জিনিস, একদম বেসিক, যেটা হচ্ছে মূলত থাকতেই হবে। এর সাথে অ্যাডিশনাল ক্রাইটেরিয়া যোগ হচ্ছে ডোনার এলিজিবিলিটি ফর কনভালেসেন্ট প্লাজমা। সেখানে কি এর মধ্যে আমরা বলছি যে evidence of COVID-19 documented by laboratory test, either by a diagnostic test like nasopharyngeal swab at the time of illness. Usually আমরা যে টেস্ট করার চেষ্টা করছি, অথবা a positive serological test for SARS-CoV-2 antibodies after recovery if prior diagnostic testing was not performed earlier. তাহলে দুইটা বিষয় এখানে এভিডেন্স থাকতে হবে। এভিডেন্সের একটা এভিডেন্স হচ্ছে যে কোভিড-19 ডকুমেন্টেড যদি হয় সেটা একটা বাই নাসোফ্যারিঞ্জিয়াল সোয়াব, অথবা তার যদি হচ্ছে কি আমরা SARS-CoV-2 অ্যান্টিবডি করে রিকভারির পরে সেটা পজিটিভ থাকতে হবে। তো আসলে সেকেন্ড যে পয়েন্টটা বলা হচ্ছে যে অ্যান্টিবডি রিকভারি করা, তো সেটার অনেকগুলি হচ্ছে আমাদের সীমাবদ্ধতা এখনো আছে। তো সুতরাং প্রথমে যেটা বলা হচ্ছে আমাদের দেশের ক্ষেত্রে অ্যাটলিস্ট যে এভিডেন্স অফ কোভিড-19 ডকুমেন্টেশন documented by laboratory tests, এটা বেশি ইম্পর্টেন্ট। Complete resolution of symptoms at least 14 days prior to donation or 28 days from being documented as COVID-19 positive.
আচ্ছা, এখন হচ্ছে এই যে ডোনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এগুলি দেশ এক এক কান্ট্রি টু কান্ট্রি ভেরিয়েশন আছে, কান্ট্রি একই কান্ট্রির এরিয়ার মধ্যে ভেরিয়েশন আছে। তো এখানে যে পয়েন্টগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি এগুলি আমাদের ন্যাশনাল গাইডলাইনের এবং মোটামুটি যেগুলি ওয়েল অ্যাকসেপ্টেড সেগুলিকে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। কোনো কোনো গাইডলাইনের সাথে এটা ভ্যারি করতে পারে আমাদের ফরেন গাইডলাইনগুলির সাথে, কিন্তু আমরা এখানে বেসিক জিনিসটা দেখানোর চেষ্টা করছি যে কমপ্লিট রেজুলেশন অফ সিমটম অ্যাট লিস্ট 14 days prior to donation or 28 days from being documented as COVID-19 positive। তো এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। এছাড়াও আমরা কি বলছি, মেল ডোনার্স তাদের ক্ষেত্রে সমস্যা নেই, অর ফিমেল ডোনার্স হু হ্যাভ নেভার বিন প্রেগনেন্ট, তাহলে এখানে প্রেগনেন্ট বলতে হচ্ছে এমনও যদি হয় যে তার আগে প্রেগনেন্সির হিস্ট্রি আছে, তারপরে অ্যাবর্শন হয়ে গেছে, সেক্ষেত্রে তিনিও কিন্তু ডোনার এলিজিবিলিটি তার থাকছে না। এখানে HLA অ্যান্টিবডির কিছু ব্যাপার স্যাপার চলে আসে, যেসব ফিমেল ডোনাররা হচ্ছেন যাদের চাইল্ড আছে বা যারা কখনো প্রেগনেন্ট হয়েছিলেন, তো তাদের মধ্যে হচ্ছে এই ধরনের কিছু সমস্যা চলে আসে, যেটা হচ্ছে আমাদের আলটিমেটলি ট্রান্সফিউশন রিলেটেড অ্যাকিউট লাং ইনজুরি নামে একটা ট্রান্সফিউশন রিঅ্যাকশন করতে পারে। এটা একটা পসিবিলিটি আছে। সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ফিমেল ডোনার্স হু হ্যাভ নেভার বিন প্রেগনেন্ট এই সেকশনটাকে আমরা হচ্ছে আমরা বলছি যে ওনারা এলিজেবল, এবং ফিমেল ডোনারদের মধ্যে বাকিদেরকে আমরা বলছি নন এলিজেবল। Raise SARS-CoV-2 neutralizing antibody titer of donor plasma if available, titer of at least or more than 1:160 and binding titer more than 1:1000। তাহলে এই কথাগুলির মিনিং হচ্ছে যে আমরা যেখানে আমাদের টাইটার করার সুযোগ আছে, যে কোনো মেথডই হোক না কেন, আমরা এখানে সামনে অ্যাসের বেশ কিছু মেথড নিয়ে আলোচনা করব। তো যেটাতে সুযোগ আছে সেখানে আমাদের অবশ্যই দেখতে হবে যে 1:160 অ্যাটলিস্ট। তবে লেটেস্ট যে ভার্সন আমরা আসলে FDA এর ওয়েবসাইটে দেখছি, সেখানে তারা কিন্তু 1:250 একটা মতামত দিয়েছেন। তো যাই হোক, 1:160 বা 1:250 and binding titer more than 1:1000। এই কথাটা মিনিং হচ্ছে যে খুব অল্প পরিমাণ এখানে আমরা যে রিয়েজেন্টটা দিয়ে টেস্ট করব, দেখা যাচ্ছে যে অ্যান্টিবডি টাইটারটা এত বেশি থাকতে হবে যে সেটা কি 1000 ডাইলিউশনও আমরা সেটাকে হচ্ছে আমরা পজিটিভ পাবো। যদি এরকম হয় তাহলে এটা হচ্ছে তার স্ট্রেংথ বোঝাচ্ছে যে বাইন্ডিং টাইটার মোর দেন 1:1000। তাহলে এটা বেশ শক্তিশালী হওয়া জরুরি। 1:250 এটা হচ্ছে অ্যাভেলেবল অ্যান্টিবডি নিউট্রালাইজিং অ্যান্টিবডি টাইটার, এবং তার বাইন্ডিং টাইটার হতে হবে 1:1000। তো এইটা আসলে এস এর মাধ্যমে খুঁজে বের করা বা অন্য প্রসিডিওর মাধ্যমে খুঁজে বের করা বা সেটাকে হচ্ছে কাজে লাগানো, এটা অনেক ক্ষেত্রে এখন পর্যন্ত একটু ডিফিকাল্ট। কারণ হচ্ছে যে অ্যাভেলেবল যেসব আছে সত্যিকার অর্থেই একটু কাজ করে, ভালো কাজ করে, সেগুলি বেশ আপনার হচ্ছে ব্যয়বহুল এবং সবচেয়ে বড় কথা অ্যাভেলেবলও না, এটাও একটু মাথায় রাখতে হবে। অনেক ক্ষেত্রে যেসব মেথড বা যারা বলছেন যে বা যেসব কিট পাওয়া যাচ্ছে সেগুলি অনেক ক্ষেত্রে হচ্ছে তাদের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ, এরকম কিছু বিষয় রয়েছে। তো তবু আমাদের মাথায় রাখতে হবে যে যদি আমরা কোয়ালিটি ভাবে হচ্ছে অ্যাসে করতে পারি, সেক্ষেত্রে আমাদের এই টাইটারটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি এখন 1:20 বা 1:40 ডাইলিউশনের আপনি হচ্ছে নিউট্রালাইজিং অ্যান্টিবডি টাইটার দেন, তাহলে বেসিক্যালি এটার কোনো লাভ তো নেই, বরং হচ্ছে যে এই প্লাজমা ডোনেশন রিলেটেড অ্যাডভার্স ইফেক্টের শিকার হতে পারে এই পেশেন্ট, যদিও সেটা সম্ভাবনা কম, কিন্তু সেটা তাহলে অর্থহীন হবে। A negative result for COVID-19 by diagnostic test is not necessary to qualify the donor। আচ্ছা, এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ যে আমরা প্রথম পয়েন্টে পড়ে আসছিলাম যে একটা পজিটিভ আমাদের টেস্ট রিপোর্ট লাগবে নাসোফারিঞ্জিয়াল সোয়াব বা অ্যান্টিবডি সেরোলজিক্যাল টেস্টের মাধ্যমে, কিন্তু আমরা এখানে আবার বলছি যে নেগেটিভ টেস্ট থাকাটা কিন্তু বাঞ্ছনীয় না। কারণ আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে মোটামুটি একটা নির্দিষ্ট সময় 2 সপ্তাহ বা তার কিছুদিন পরে হচ্ছে পেশেন্ট নেগেটিভ হয়ে যাচ্ছে। তো সুতরাং নেগেটিভ টেস্ট থাকাটা জরুরি না। নেগেটিভ টেস্ট রেজাল্ট ফর COVID-19 ডায়াগনস্টিক টেস্ট ইজ নট নেসেসারি টু কোয়ালিফাই দ্য ডোনার। তবে যদি সেটা থাকে, এটা আমাদের সবার জন্যই হচ্ছে অধিকতর স্বস্তির। থাকলে এটা অবশ্যই ভালো, কিন্তু থাকা জরুরি না অ্যাকর্ডিং টু গাইডলাইন। তাহলে আমরা টেস্টের কথা অলরেডি বলে আসলাম যে অ্যান্টিবডি টাইটার এবং অ্যান্টিবডি লেভেল, এই প্রশ্নগুলি অনেক সময় সামনে চলে আসছে। অনেকেই অনেক সময় জানতে চাচ্ছেন যে এই দুটোর মধ্যে আসলে বেসিক কোনো ডিফারেন্স আছে কিনা।
তো এটি আমরা বলার চেষ্টা করেছি যে অ্যান্টিবডি টাইটার হচ্ছে যে একটা ফাংশনাল অ্যাসে অফ ভাইরাস নিউট্রালাইজেশন বাই ইউজিং সিরিয়াল ডাইলিউশন which requires additional biosafety measure। এখানে কিন্তু আপনার আপনি যখন অ্যান্টিবডি টাইটার করবেন তখন দেখা যাচ্ছে যে নিউট্রালাইজেশনটাকে আপনি হচ্ছে ডাইলিউশনের মাধ্যমে বোঝার চেষ্টা করছেন। এটা হচ্ছে টাইটার। আর লেভেল যখন আপনি দেখছেন serological assay for the presence of antibodies against a specific viral antigen which is easier to perform and does not require enhanced biosafety protocol। তাহলে এই দুইটা জিনিস হচ্ছে কি আমরা এখানে একটু ডিফাইন করার চেষ্টা করেছি যে আসলে অ্যান্টিবডি টাইটার কি এবং অ্যান্টিবডি লেভেল কি। দুইটাই হচ্ছে গিয়ে আপনি চেক করতে পারেন, দুইভাবেই হচ্ছে গিয়ে এটাকে দেখা আসলে সম্ভব। তো বিস্তারিত আসলে আমার এই লেকচারে আলোচনার বাইরে, তবু আমরা এখানে যেহেতু বিষয়গুলি সামনে চলে আসছে সেজন্য কিছু টেস্ট কি টেস্ট অ্যাভেলেবল আছে সেটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। দেয়ার ইজ নো ওয়াইডলি অ্যাভেলেবল অ্যান্ড জেনারেলি এগ্রিড আপন বেস্ট টেস্ট। তাহলে এক কথায় আমরা যদি বলি যে ওইভাবে ওয়াইডলি অ্যাভেলেবল এবং সবাই মানছে যে না এটাই হচ্ছে এটা টেস্ট, যেটা করলে হচ্ছে কি আমরা সবকিছু করতে পারবো বা সবকিছু জানতে পারবো, তো ওরকম টেস্ট কিন্তু আসলে আমরা অ্যাভেলেবল পাচ্ছি না। এবং এই মেজারিং যে নিউট্রালাইজিং অ্যান্টিবডি সেটা এবং অ্যান্টিবডি টাইটার সেগুলি হচ্ছে কি হাইলি ভেরিয়েবল, যেটুকুই আছে সেটাও দেখা যাচ্ছে যে রেজাল্টগুলি কিন্তু হাইলি ভেরিয়েবল। কি কি টেস্ট ব্যবহার করা যেতে পারে? এখানে আমরা সেল লাইসেট এলিজা আছে, ইউরোইমিউন এলিজা আর হচ্ছে মাইক্রো নিউট্রালাইজেশন আছে। তো এই ধরনের হচ্ছে কি কিছু টেস্ট হচ্ছে কি আমরা ব্যবহার করতে পারি। এর মধ্যে ইউরোইমিউন এলিজা যেটা, এটা তুলনামূলকভাবে সেন্সিটিভিটি স্পেসিফিসিটি হায়ার বাট ইট ইজ ভেরি মাচ কস্টলি। এবং সবচেয়ে বড় কথা যে আসলে আমরা এখন পর্যন্ত মানে এগুলি ব্যবহার করতে সক্ষম হইনি ডিউ টু ইনঅ্যাভেলেবিলিটি। এটা একটা বিষয়। তবে আমাদের জানা থাকতে হবে যে এইগুলি টেস্টের মাধ্যমে আমরা নিউট্রালাইজিং অ্যান্টিবডি মেজার করতে পারি। ইনশাআল্লাহ আমরা সামনের দিনগুলিতে পারবো, এক সময় সবই আমাদের রিচের মধ্যে আসবে। অ্যাকসেপ্টেবল টাইটারের ব্যাপারে আমরা কিছুক্ষণ আগে যখন বলছিলাম যে আমাদের হচ্ছে ক্রাইটেরিয়াগুলি যখন বলছিলাম পেশেন্টের ডোনারের ক্রাইটেরিয়াগুলি, তখন আমরা বলেছি, এখানে আবার একটু বলার চেষ্টা করছি যে ইন দ্য ইউনাইটেড স্টেটস প্রায়র টু অগাস্ট 2020 titers of 1:160 or even 1:80 using a variety of different assay were considered acceptable if higher titer units were not available। তাহলে অগাস্টের আগ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে ইভেন 1:80ও কিন্তু আমরা তখন হচ্ছে আমাদের কোন দেশ যারা হচ্ছে এই ক্ষেত্রে একটু মানে পায়োনিয়ার, তারা হচ্ছে কি দেওয়ার চেষ্টা করেছেন। From August 2020, FDA Emergency Use Authorization recommends a neutralizing antibody titer of greater than 250। তাহলে এটা মোটামুটি এখন মানে ধরে নেওয়া যাচ্ছে যে আমরা যদি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশনের চিন্তা করি, এক এক দেশের স্ট্যান্ডার্ড যদিও বা এক এক রকম, তবুও মোটামুটি যে এটা 240 বা 250-র উপরে থাকতে হবে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। Studies evaluating convalescent plasma have used different method and different titer threshold। এক একটা স্টাডিতে এক এক রকম থ্রেশহোল্ড ব্যবহার করা হয়েছে। এটা আপনারা যদি এখানে সোর্স দেওয়া আছে আপ টু ডেট থেকে, এখানে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন যারা জানতে আগ্রহী। তাহলে আমরা মোটামুটি জানলাম যে যদি আমাদের টাইটার করার সুযোগ থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের চেষ্টা করা উচিত যে 1:250 অর অ্যাভাব টাইটারের হচ্ছে গিয়ে কনভালসেন্ট প্লাজমা ব্যবহার করার। এখন আমরা ট্রান্সমিশনের দিকগুলি একটু আলোচনা করি, যে এখানে আমরা প্রি ট্রান্সমিশন টেস্টিং বলা হচ্ছে, যে প্রি ট্রান্সমিশন টেস্টিং আমরা কি করব আফটার সিলেকশন অফ আইডিয়াল ডোনার। তাহলে এতক্ষণ ধরে আমরা যে কথাগুলি বলে আসলাম তার পিছনে প্রধান উদ্দেশ্য ছিল যে একজন আইডিয়াল ডোনারকে সিলেক্ট করা, যার কাছ থেকে কনভালসেন্ট প্লাজমা আমরা নিতে পারবো। এবং আমরা ধরে নিচ্ছি যে আমাদের যতটুকু নলেজ আমরা এখন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে গ্যাদার করার চেষ্টা করেছি, সেখান থেকে আমরা মোটামুটি আশা করছি যে এই ডোনারের কাছ থেকে প্লাজমা নিলে সেটা যে রেসিপিয়েন্টকে দেওয়া হলে সেটা রেসিপিয়েন্টের জন্য বেনিফিশিয়াল হবে। তাহলে এই এত কথা এতক্ষণ পর্যন্ত আমরা যা করলাম সেটার কিন্তু মূলত আমাদের ফর সিলেকশন অফ an আইডিয়াল ডোনার। আচ্ছা, উই শ্যাল গো থ্রু দ্য ক্রস ম্যাচিং অফ দ্য ব্লাড স্যাম্পল। এখানে নর্মাল যে আমরা হচ্ছে একটা প্রসিডিওর ফলো করি ট্রান্সমিশনের জন্য, হোল ব্লাড হোক, আপনার হচ্ছে রেড সেল কনসেন্ট্রেট হোক, যাই হোক না কেন আমরা ক্রস ম্যাচিং কিন্তু করবো, ক্রস ম্যাচিং অফ ব্লাড স্যাম্পল করতে হবে।
একটা কোশ্চেন অনেক সময় অ্যারাইজ করতে পারে যে আমরা তো এখানে হচ্ছে প্লাজমা দিচ্ছি, আমরা উই আর ট্রান্সফিউজিং প্লাজমা, তো সেক্ষেত্রে ক্রস ম্যাচিং তো মূলত হচ্ছে রেড সেলের মধ্যে রেড সেল এবং হচ্ছে আপনার ডোনারের যে রেড সেল এবং রেসিপিয়েন্টের যে প্লাজমা তার মধ্যে মেজর ক্রস ম্যাচটা করা হচ্ছে। তো এটা তাহলে গুরুত্ব কি? আমরা তো দিচ্ছি প্লাজমা, তবে এটার গুরুত্ব কি? আসলে গুরুত্ব হচ্ছে যে আমরা যতই সেলগুলিকে আলাদা করার চেষ্টা করি যে আমরা নির্দিষ্টভাবে শুধু প্লাজমা দিব, সেটা যে মেথডেই হোক, রেফ্রিজারেটেড সেন্ট্রিফিউজ মেথডে হোক অথবা হচ্ছে আপনার প্লাজমা ফেরেসিস মেথডে হোক, যে মেথডেই হোক না কেন, তো দেখা যাচ্ছে যে আসলে মানে ভেরি ফিউ অ্যামাউন্ট অফ আরবিসি ক্যান অলসো বি অ্যালং উইথ দেম, খুব অল্প পরিমাণ হলেও অ্যাকম্পানি করতে পারে এই যে কালেক্টেড প্লাজমার সাথে, এবং যদি হচ্ছে গিয়ে সেই আরবিসি থাকে, এটা পসিবল যে এটা হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন হতে পারে। তো সুতরাং এবিউ এবং রেসাস রিলেটেড ক্রস ম্যাচিং ইজ এ মাস্ট, এটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। Screening test for transfusion transmissible diseases is then done on the donor sample for identifying any TTI like hepatitis B, hepatitis C, HIV, syphilis, malaria. এগুলি আমরা রুটিনলি যে স্ক্রিনিং টেস্ট গুলি করি সেগুলি করব, এবং after getting compatible results with all negative screening tests, we proceed to collect plasma from the donor. তাহলে আমরা মোটামুটি এখন রেডি, আমরা জানলাম যে আমাদের ডোনারের এটা রিসিপিয়েন্টের ক্রস ম্যাচিং করা হয়েছে, স্ক্রিনিং টেস্ট নেগেটিভ আছে, অন্যান্য শর্ত পূরণ করা হয়েছে, আমরা এখন হচ্ছে কালেকশনে যাব। আচ্ছা, এখন কালেকশন মেথড নিয়েও কোনো সময় একটু প্রশ্নের উদ্ভব হচ্ছে যে আসলে কোন কালেকশন মেথড ভালো, কিভাবে কালেকশন করলে ভালো হয়। তো আসলে আমরা বলছি যে প্লাজমা ফেরেসিস, যেটা প্লাজমা ফেরেসিস ইজ দ্য প্রসেস অফ সেপারেটিং প্লাজমা ফ্রম আদার হোল ব্লাড কম্পোনেন্ট। তাহলে প্লাজমা ফেরেসিসটা আমাদের করতেই হবে, আমরা আলাদা করবো। এখন প্রশ্ন হচ্ছে যে এটা আমরা কোন মেথডে করবো। তো সাধারণত আমরা অ্যাফেরেসিস যে মেথডটা, সেই মেথডটাই হচ্ছে তুলনামূলকভাবে বেটার অন্য মেথডগুলির তুলনায়, এবং অ্যাফেরেসিস মেশিন সেক্ষেত্রে হচ্ছে কি আপনার ব্যবহার করা হয় is used to draw blood and then separate and return blood cell and platelet to the donor. তাহলে অ্যাফেরেসিস মেশিনের বৈশিষ্ট্য কি, আমরা ইতিমধ্যেই অনেকেই হয়তো বিষয়টা সম্পর্কে জানি, তো যারা জানি না তাদের বলার জন্য বলা যে অ্যাফেরেসিস মেশিনের মূল থিওরিটাই হচ্ছে যে এটার ভিতর দিয়ে দুটো এন্ড থাকবে এবং একটা এন্ট্রি পয়েন্ট একটা এক্সিট পয়েন্ট। তো এন্ট্রি পয়েন্ট দিয়ে হচ্ছে কি ডোনারের ব্লাডটা মেশিনে হচ্ছে কি প্রবেশ করবে, সেখান থেকে আমাদের যেটা প্রয়োজন আমরা সবকিছু আলাদা করতে পারি। এই ক্ষেত্রে যেমন আমাদের প্লাজমা প্রয়োজন, তাহলে আমরা প্লাজমাটাকে হচ্ছে সেপারেট করলাম, এবং বাকি যেটুকু আমাদের প্রয়োজন নেই সেটুকু আমরা আবার ডোনারের কাছে রিটার্ন করে দিব। The whole process takes about 45 minutes to 1 hour. যদি হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকে, কোনো কমপ্লিকেশন না হয়, তাহলে হচ্ছে আমরা 45 মিনিটের মতো আমাদের হয়তো লাগবে। And what is left over for donation is plasma. তাহলে আপনি শেষ পর্যন্ত প্লাজমাটা পেলেন। Plasma can also be separated using refrigerated centrifuge machine as platelet poor plasma. It is usually discouraged. তাহলে যেখানে হচ্ছে কি আমরা অ্যাফেরেসিস মেশিনের ব্যবহার করতে পারবো না, সেখানে কিন্তু আমরা কি করতে পারি, রেফ্রিজারেটেড সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে প্রথমে ডোনারের কাছ থেকে আমরা হোল ব্লাডটা কালেক্ট করবো, এবং এই হোল ব্লাডটাকে আমরা রেফ্রিজারেটেড সেন্ট্রিফিউজ করবো, এবং আলটিমেটলি যখন আমরা নেক্সট ব্যাগটাতে হচ্ছে গিয়ে এই প্লেটলেট, প্রথমে প্লেটলেট রিচ প্লাজমা, তারপরে এই প্লেটলেট রিচ প্লাজমা থেকে প্লেটলেটকে আলাদা করে ফেললে থার্ড স্টেপে গিয়ে আমরা পাবো হচ্ছে প্লেটলেট পুওর প্লাজমা। তো এই প্লেটলেট পুওর প্লাজমাও কিন্তু আপনার প্লাজমা কনভালেসেন্ট প্লাজমা হিসেবে ব্যবহার করা সম্ভব, তবে আমরা এখানে বলছি যে ইট ইজ ইউজুয়ালি ডিসকারেজ, আমাদের অ্যাফেরেসিস মেশিন ব্যবহার করাটাই উত্তম। এখানে আমি একটা ছবি দেখানোর চেষ্টা করেছি, এটা আমাদের ঢাকা মেডিকেল কলেজের থেকে হচ্ছে গিয়ে কালেক্ট করা একটা ছবি, যেটা আসলে পত্রিকায় প্রকাশিত হয়েছিল, সেখান থেকে নেওয়া। তো এখানে আমরা কনভালেসেন্ট প্লাজমা কালেকশন, যেটা ঢাকা মেডিকেলে করা হয়েছিল ইনভেস্টিগেশনাল ফর রিসার্চ পারপাস, ইজ প্রোগ্রেসিং ইন ডিএমসিএইচ। এখানে আমরা যে মেশিনটা ডান দিকে দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে গিয়ে একটা অ্যাফেরেসিস মেশিন। তো অ্যাফেরেসিস মেশিনের অনেকগুলি ডিজাইন আছে, তো ইট ইজ ওয়ান অফ দেম, এবং হচ্ছে আমরা এখানে একজন ডোনারকে দেখতে পাচ্ছি, তিনি আছেন, এবং এখানে একটা লাইন হচ্ছে গিয়ে অ্যাটাচ করা আছে মেশিনের সাথে, এটা প্রসেসটা হচ্ছে গিয়ে কন্টিনিউ হচ্ছে। তো এবং পাশাপাশি হচ্ছে এখানে মনিটরের ব্যবস্থাও আছে, আমরা যদি হচ্ছে যিনি ডোনেট করছেন যদি আমরা হচ্ছে কন্টিনিউয়াস মনিটরিং করতে চাই, সেটাও করা সম্ভব। তাহলে এখানে আলটিমেটলি আমরা এন্ড অফ দ্য প্রসিডিওর উই শ্যাল গেট প্লাজমা, এবং হচ্ছে যেটা প্রয়োজন নেই সেটা হচ্ছে যে আবার ডোনারের কাছে, যে ডোনারের বডিতে হচ্ছে গিয়ে এটা চলে যাবে এই মেশিন ডিউরিং দ্য প্রসিডিওর।
সো এটা আপনাদেরকে একটু আইডিয়া দেওয়া, অনেকেই অলরেডি হয়তো জিনিসটা সম্পর্কে জানেন, তবু হচ্ছে একটু বলার চেষ্টা করা। তাহলে আমরা কতটুকু কালেকশন করব বা কতটুকু কালেকশন করা উচিত, একজন ডোনারের কাছ থেকে কতটুকু নেওয়া উচিত? আমরা বলছি যে 10 ml per kg plasma can be collected by plasmapheresis from a suitable donor। তাহলে হচ্ছে তার ওজন, ডোনারের যে ওজন তার বিপরীতে আমরা 10 ml per kg হিসাব করে নিতে পারি। তবে আমরা বলছি যে ইউজুয়ালি 400 ml to 600 ml, ম্যাক্সিমাম 600 ml পর্যন্ত থাকাটাই শ্রেয়। আসলে আমরা 60 কেজিও যদি হিসাব করি একজন ডোনারের ওয়েট, তাহলে 60 into 10, তাহলে 600 ml। Plasma can be collected by plasmapheresis, can be separated before freezing into 2 to 3 separate unit। তাহলে আপনি যে 600 ml প্লাজমা কালেক্ট করলেন, এই 600 ml প্লাজমা কিন্তু আসলে একসাথে ট্রান্সফিউজ করার এখন পর্যন্ত আমাদের কোনো যেটা ওইভাবে নেই। আমরা যেটা সাধারণত করা হচ্ছে বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে যে 200 ml করে এক এক সেশনে হচ্ছে গিয়ে আপনার কনভালেসেন্ট প্লাজমা ইউজ করা হচ্ছে। তাহলে যদি আমরা কারো কাছ থেকে 400 বা 600 ml নেই, তাহলে আমাদেরকে কি করতে হবে, সেটাকে আমরা একটা আমরা যখন কালেকশন করব, কালেকশনের সময় আমাদের এটার সাথে ব্যাগ অ্যাটাচ থাকে, আমরা পরবর্তী ব্যাগগুলিতে আমাদের যে প্রসিডিউর আছে সেটা ব্যবহার করে এটাকে প্রত্যেকটা ব্যাগে আমরা 200 ml করে রাখার চেষ্টা করব। এবং এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে ধরুন একজন ডোনার আজকে হচ্ছে প্লাজমা কনভালেসেন্ট প্লাজমা ডোনেট করলেন, তো তিনি সুইটেবল ডোনার যদি হন, তিনি হচ্ছে 2 থেকে 4 সপ্তাহ পরে আবার প্লাজমা রিপিট ডোনেশন করতে পারবেন। তবে এখানে একটা কথা আছে, অনেক সময় রিপিট ডোনারদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেরাম অ্যালবুমিন দেখার প্রয়োজন থাকে, কারণ হচ্ছে যে প্লাজমার সাথে যেহেতু হচ্ছে আপনার প্রোটিন গুলিও থাকছে, তো সুতরাং মানে অ্যালবুমিন লেভেল দেখার একটা প্রয়োজনীয়তা এবং সিবিসি দেখার প্রয়োজনীয়তা এগুলি রয়েছে যখন হচ্ছে আমরা ডোনেশন আবার করব। তাহলে সুইটেবল ডোনার রিপিট করতে পারেন, তবে সেক্ষেত্রে হচ্ছে তার আরো কিছু ইনভেস্টিগেশন আছে। তো এটা যেহেতু আর একটু হায়ার লেভেলের বিষয়, এটা আমরা শুধু এইটুকু জানার চেষ্টা করি যে একজন সুইটেবল ডোনার প্রয়োজনে একাধিকবার ডোনেট করতে পারবেন, তবে তার হচ্ছে গিয়ে বেসিক যে জিনিসগুলি আমরা যে শর্তগুলি দিয়েছি সেগুলি হচ্ছে গিয়ে থাকতে হবে, এবং পাশাপাশি তার হচ্ছে প্রোটিনের লেভেলটাও হচ্ছে গিয়ে অ্যালবুমিনের লেভেলটাও হচ্ছে 6 অর অ্যাবাভ থাকতে হবে, সেক্ষেত্রে হচ্ছে ডোনেট করতে পারবেন। তাহলে ফাইনাল প্রোডাক্ট শুড বি স্পেসিফিক্যালি লেভেলড অ্যাজ কোভিড-19 কনভালেসেন্ট প্লাজমা। আমরা যেটা পেলাম এটাকে আমরা তাহলে এখন কোভিড-19 কনভালেসেন্ট প্লাজমা বলতে পারছি। এখন এটাকে আমরা কি করব? আমরা তো কালেকশন করলাম, কালেকশন করার পরে আমাদের এখানে কর্তব্য কি? এখানে আমরা বলছি যে prepared and supplied convalescent plasma must be started to be transfused within 30 minutes from completion of collection and complete in short time। তাহলে এটা বলার প্রধান কারণটা হচ্ছে যে আসলে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে টেম্পারেচার মেইনটেনেন্স কোথায় রাখা উচিত, কিভাবে রাখা উচিত, এগুলো অনেক ক্ষেত্রে আমরা করি না। আমরা হচ্ছে রুম টেম্পারেচার রেখে দিচ্ছি, অনেক সময় পার হয়ে যাচ্ছে, আমরা দিচ্ছি না, বা কমপ্লিট করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব স্লোলি দিচ্ছি, সেটা হয়তো শেষ হতে অনেক সময় লাগছে। তো আমরা সাধারণত যে আপনার প্লাজমা প্রোডাক্ট গুলি, সেগুলির ক্ষেত্রে আমরা বলছি যে it must be started to be transfused within 30 minutes from completion of collection and complete in short time। শর্ট টাইম বলতে হচ্ছে যে এখানে সাধারণত যখন আমরা ইমিউনোগ্লোবুলিন টাইপের কোনো বস্তু দিচ্ছি, তখন হচ্ছে প্রথমে আপনার 1 ml পার মিনিট এই হিসাবে হচ্ছে দিতে পারেন, এবং যদি কোনো ওইভাবে ট্রান্সফিউশন রিঅ্যাকশন না থাকে, তাহলে পরবর্তীতে আপনি স্পিড আরেকটু বাড়াতে পারেন। প্রথমে কিছুটা সময় হয়তো আপনি অল্প স্পিডে দিয়ে কোনো ট্রান্সফিউশন রিঅ্যাকশন হয় কিনা এটা দেখার জন্য স্পিড কম থাকলে পরে আপনি স্পিড বাড়াতে পারেন। আচ্ছা, যদি আপনি ইউজ না করেন, যে আপনি জাস্ট কালেকশন পারপাসে কালেকশন করলেন, এই মুহূর্তে পাঠানো সম্ভব হচ্ছে না বা দেওয়া সম্ভব হচ্ছে না, if not used immediately then should be fresh frozen, freshly frozen। ফ্রেশ ফ্রোজেন কথার মিনিংটাই হচ্ছে যে আপনি ফ্রেশলি কালেক্ট করে সেটাকে ফ্রোজেন করবেন, প্রেফারেবলি শুড বি ফ্রোজেন উইদিন 6 আওয়ার্স আফটার কালেকশন। তাহলে এখানে আমরা একটা ঘন্টার বিষয়টা ইম্পর্টেন্ট, আপনি কতক্ষণ সময়ের মধ্যে সেটাকে ফ্রোজেন করছেন। আপনি কালেকশন করার পর 24 ঘন্টা রেখে তারপরে ফ্রোজেন করলে কিন্তু আসলে আপনি ওটার মধ্যে কিন্তু কিছুই আর ওইভাবে অবশিষ্ট থাকছে না, এবং অনেক ক্ষেত্রে হচ্ছে যে আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণ হতে পারে, এটা একটা প্রবাবিলিটি। তাহলে আমরা এখানে বলছি যে উইদিন 6 আওয়ার্স আফটার কালেকশন। এবং স্টোর করবো কততে? আমাদের এটা অবশ্যই স্টোর করতে হবে একটা মাইনাস ফ্রিজে, এবং সেই মাইনাস ফ্রিজের টেম্পারেচার 18 ডিগ্রি সেলসিয়াস অথবা কোল্ডার, তার চেয়ে হচ্ছে কম, -20 -80 পর্যন্ত ফ্রিজার অ্যাভেলেবল আছে। তাহলে সেখানে
সেটার বিষয়টা দেখতে হবে যে কোথায় আমি স্টোর করছি, and have an expiry date of 1 year from date of collection. আপনি যখনই তাকে ফ্রেশলি ফ্রোজেন করে ফেললেন তখন আপনার কালেকশনের ডেট থেকে আমি কতদিন পর্যন্ত, আরো 1 বছর পর্যন্ত কিন্তু আপনি তাকে ব্যবহার করতে পারবেন। খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এখানে বলছি যে কি ফ্রেশ ফ্রোজেন। এই ফ্রেশ কথার মিনিং কিন্তু এই না যে হচ্ছে আপনি একজন ডোনারের কাছ থেকে মাত্র এটা কালেকশন করেছেন এই অর্থে এটা ফ্রেশ, তারপরে এটাকে ফ্রোজেন করে তারপরে সাপ্লাই দেওয়া হচ্ছে। এটা কিন্তু একটা ভুল অনেক সময় আমরা করে ফেলি বা বুঝি। এইটা আমাদের একটু মাথায় থাকতে হবে। এখানে ফ্রেশ ফ্রোজেন কথার মিনস হচ্ছে it was collected fresh then frozen and it might be used up to 1 year. ওই সময় থেকে 1 বছর পর্যন্ত যদি আমি যে রেফ্রিজারেটর ব্যবহার করছি সেটা টেম্পারেচার যদি 18 ডিগ্রি সেলসিয়াস অথবা -18 অথবা তার কম হয়ে থাকে, তাহলে আমি 1 বছর পর্যন্ত সেটাকে ডেট অফ কালেকশন থেকে ব্যবহার করতে পারবো। তখন কিন্তু এই ফ্রেশের মিনিং এই না যে এটাকে এখন কালেকশন করতে হবে বা এখন কালেকশন করে ফ্রোজেন করে দিতে হবে, নট লাইকলি। হ্যাঁ, এটা যেন একটু মাথায় থাকে। যদিও খুব মনে হচ্ছে যে না, এটা তো আসলে সবাই বুঝে, কিন্তু তারপরে আমরা মাঝে মাঝে এরকম কন্ডিশন ফেস করি, তাই হচ্ছে কি বিষয়টা বলা। আচ্ছা, এখন যদি আমি ইউজ করতে চাই, দেখা গেল যে আমি আজকে এটাকে ফ্রোজেন করলাম, আমার হচ্ছে গিয়ে 8-10 দিন পরে 15 দিন পরে হচ্ছে গিয়ে রিকুইজিশন আসলো বা দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হলো, তখন আমি কি করব? এই ফ্রোজেন প্লাজমাকে তখন আমাকে আইডিয়ালি ইট শুড বি থড। কথার মিনিং হচ্ছে কি, কথার মিনিং হচ্ছে এটা যে আমাদের এখানে ফ্রোজেন হয়ে গিয়েছিল সেটাকে আবার আমার কি করতে হবে, একটা নর্মাল যে আমাদের লিকুইড প্লাজমা, সেই লিকুইড প্লাজমার ফর্মে এটাকে আবার নিয়ে আসতে হবে। তাহলে এটাকে আমি কি করব? থয়িং করব। থয়িং করে কোথায়? এট রুম টেম্পারেচার এন্ড ক্যান বি ইউজ দেয়ার আফটার। তাহলে রুম টেম্পারেচারে থ করা যায়, আবার কোন কোন ক্ষেত্রে আপনার এটা হচ্ছে একটা মেথড, কিন্তু থ করার জন্য আরো কিছু মেথডও আছে। আপনি হচ্ছে থ করার জন্য নির্দিষ্ট টেম্পারেচারে এটা থয়িং মেশিন আছে, সেটাও আপনি ব্যবহার করতে পারেন। আপনি যদি র্যাপিডলি থ করতে চান সেটার জন্য কিছু আলাদা প্রোটোকল আছে, সেটা আমাদের এই আলোচনার বাইরে। তবে সহজ ভাষায় আমরা যেটা বুঝলাম যে ফ্রোজেন প্লাজমাকে আমার ইউজ করতে হলে প্রথমে সেটাকে লিকুইড করে তারপরে আবার চলে যাচ্ছে কোথায়? একদম ওই যে প্রিপেয়ার্ড, তখন এটা আবার প্রিপেয়ার্ড হয়ে গেল এবং স্টার্টেড টু বি ট্রান্সফিউজড উইদিন 30 মিনিটস, মানে শুরুতে যা ছিল এখন আবার সেখানে চলে গেল। আচ্ছা, তাহলে এখন আপনি থ করলেন, থ করার পরে আপনি এই মুহূর্তে দিতে পারছেন না, তাহলে কি করবেন? তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে এটাকে আমি কি করব, নর্মাল মানে আমাদের যে ব্লাড ব্যাংক রেফ্রিজারেটর আছে +1 to +6, এটাকে কিন্তু আপনি আবার ফ্রিজিং করতে পারবেন না। তাহলে এখানে কিছু অব্লিগেশন আছে, ফ্রিজিং করা যাচ্ছে না। আমরা তখন কি করব, এটাকে আমাদের যে নর্মাল না, আমাদের যে ব্লাড ব্যাংক রেফ্রিজারেটর যেটার মধ্যে আমরা থ্রেশহোল্ড ব্লাড বা রেড সেল কনসেন্ট্রেট রেখে থাকি, সেটা টেম্পারেচারকে আমরা আইডিয়ালি মেনটেন করি +1 to +6 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যখন আমরা এটাকে রেডি করে ফেলছি, সেই থট প্লাজমাটাকে আমরা 24 ঘন্টা পর্যন্ত এইখানে আমাদের ব্লাড ব্যাংক রেফ্রিজারেটরে রাখতে পারবো। ইফ নট ইউজড উইদিন দ্যাট পিরিয়ড, ইট উইল দেন বি ডিসকার্ডেড। ইট ইজ বেটার টু ডিসকার্ড দেন। তাহলে কি হচ্ছে, আমরা এখানে কতগুলি এই পোর্শনগুলি কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। এটা যদি ইউজড হয়ে যায় ভালো, তাহলে কতক্ষণের মধ্যে ইউজ করা শুরু করবো? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। হ্যাঁ, শুড বি উইদিন 30 মিনিটস। এবং এটা যদি আমরা ইউজ না করি তাহলে এটাকে ফ্রোজেন করে ফেলবো কতক্ষণের মধ্যে? 6 ঘন্টার মধ্যে আমাদের ফ্রিজিং করতে হবে। এবং সেই সময় থেকে 1 বছর পর্যন্ত এটা কিন্তু ফ্রেশ ফ্রোজেন নাম হলেও কিন্তু এটা কিন্তু ফ্রেশ। এটা ওই তখন যা যা ছিল ওই অবস্থাতেই এটা ফ্রেশ অবস্থায়। এবং এরপরে যদি আমার ইউজ করতে হয় তাহলে এটাকে থ করতে হবে, এবং আলটিমেটলি থ করার পরে যদি হয় আমি ইমিডিয়েটলি ইউজ করব, তাও যদি আমি না করি যে না এখন ইউজ করার সুযোগ আমার নেই, তাহলে আমাকে কি করতে হবে? ব্লাড ব্যাংক রেফ্রিজারেটরে +1 to +6 এ 24 আওয়ার্স পর্যন্ত এটা রাখা যাবে। তাহলে এই শর্তগুলি আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এখন ট্রান্সফিউশন করব। ট্রান্সফিউশন করার জন্য আমাদের প্রসিডিওর, আসলে ট্রান্সফিউশনের জন্য আলাদা, কনভালেসেন্ট প্লাজমা ট্রান্সফিউশনের জন্য আলাদা কোনো প্রসিডিওর সেভাবে নাই। আমরা সহজ ভাষা যেটা বলছি যে স্ট্যান্ডার্ড হসপিটাল প্রসিডিওর এন্ড রিকমেন্ডেশন যেটা আছে সেটা ফ্রেশ ফ্রোজেন প্লাজমার মতোই। এবং এক্সপায়ারির কথা আমরা এর আগে স্লাইডে বলেছি যে 24 ঘন্টা, থ করার পরে থেকে 24 ঘন্টার মধ্যে এটা ব্যবহার করে ফেলতে হবে। 24 ঘন্টা পার হয়ে গেলে আসলে এটা এক্সপায়ার্ড হয়ে গেল। Patient should receive an initial dose of ABO compatible 200 to 300 ml convalescent plasma, followed by 1 or 2 additional doses of 200 ml according to disease severity, response, and tolerance of the infusion, and finally with compassionate clinical judgment. তাহলে ক্লিনিক্যাল জাজমেন্টটা হচ্ছে কি এখানে ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং প্রথমে আমরা কি করছি, আমরা বলছি যে ইনিশিয়াল ডোজটা 200 to 300 ml, তো 200 is better, তো 200 to 300 ml convalescent plasma, এটা followed by 1 or 2 additional। তাহলে একটা পেশেন্ট কিন্তু একাধিক কনভালেসেন্ট প্লাজমা পেতে পারে, এটা তার ক্লিনিক্যাল
জাজমেন্ট আমরা যেটা করছি তার উপরে হচ্ছে গিয়ে সে হচ্ছে একাধিক কনভালেসেন্ট প্লাজমা পেতে পারে। Patient should be closely monitored during and after transfusion for safety. তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা পরের স্লাইডে এটা আলোচনা করেছি। তাহলে আলাদা আমাদের এখানে যে খুব পৃথক কোনো বিষয় বা পৃথক কোনো প্রোটোকল তা কিন্তু আসলে নেই। ডোজের কথা আমরা বলছি টিপিক্যালি 12 to 15 ml per kg, এটা ডোজ যদি আপনি ক্যালকুলেট করেন, এখানে আমরা 200 to 300 এর কথা বলেছি। তো আপনি যদি আবার কেজি হিসাবে চিন্তা করেন তাহলে ডিটারমাইন্ড বাই দ্য ক্লিনিক্যাল, এটা হচ্ছে 12 থেকে 15 ml per kg, ডিটারমাইন্ড বাই ক্লিনিক্যাল ইন্ডিকেশন, প্রি ট্রান্সফিউশন ইনভেস্টিগেশন এন্ড ক্লিনিক্যাল রেসপন্স। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। ইনফিউশন রেট টিপিক্যালি 10 to 20 ml per kg per hour। আমরা প্রথম দিকে হচ্ছে 15 ড্রপস এ শুরু করতে পারি, এবং যদি হচ্ছে কোনো ট্রান্সফিউশন রিঅ্যাকশন না হয় তাহলে আমরা এটা র্যাপিডলি এটা ইনক্রিজ করতে পারি। In probable cases of transfusion associated circulatory overload, the dose may be reduced. এখন পেশেন্টের যদি অলরেডি সে তার হচ্ছে যেমন একটা এক্সাম্পল যে কার্ডিয়াক ফেলিওরের কোনো হিস্ট্রি বা হচ্ছে তার অলরেডি হচ্ছে সার্কুলেটরি ওভারলোডের কোনো কারণ আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ইনফিউশন রেটটাকে তখন কমিয়ে দিব। তখন আমরা এটা তার ক্লিনিক্যাল সিচুয়েশনের সাথে ম্যাচ করে হচ্ছে এটা আমাদেরকে ডিসাইড করতে হবে। আচ্ছা, এখন অ্যাডভার্স ইফেক্ট কি হতে পারে? তো অ্যাডভার্স ইফেক্টকে আমরা হচ্ছে কি দুটো ভাগে ভাগ করার চেষ্টা করেছি। একটা হচ্ছে ডোনারদের ক্ষেত্রে আর একটা হচ্ছে রেসিপিয়েন্টদের ক্ষেত্রে। দুটো ভাগে আমাদের ভাগ করা। দো রেয়ার ইন অকারেন্স কি হচ্ছে, আমরা এখানে যদি অনেকগুলি পয়েন্ট আছে আমরা খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। যেমন ব্রুইশিং এন্ড ডিসকমফোর্ট কোথায় হতে পারে? এটা হচ্ছে যে লাইন থেকে হচ্ছে কি আমরা তার হচ্ছে প্লাজমাফেরেসিস আমরা বলেছি ইতিমধ্যে যে 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় পর্যন্ত তার হচ্ছে এই প্রসিডিউরে মানে প্রয়োজন পড়ে, এবং এই সময় একটা মোটামুটি হোয়াইট বোর্ড নিডল হচ্ছে কি তার অ্যান্টিকিউবেটাল ভেইনের মধ্যে হচ্ছে ইনসার্ট করা থাকে সাধারণত। তাহলে এটা অনেক সময় দেখা যাচ্ছে যে ডিসকমফোর্ট, ওখানে স্থানীয়ভাবে ডিসকমফোর্ট হয়, ব্রুইশিং হতে পারে এবং হচ্ছে কিছু পেইনও হতে পারে। তাহলে এগুলি সাধারণত মাইল্ড এবং এগুলি ইন এ ম্যাটার অফ ডেজ অর উইকস এটা চলে যায়। Dehydration following donation of plasma is usually not severe. Drinking plenty of fluid should help to minimize any symptom. Fatigue can occur, but fatigue can occur if body has low level of nutrient and salt. Common side effect after plasma donation usually mild. তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটু ড্রিঙ্কিং প্লেন্টি অফ ফ্লুইড অনেক সময় হেল্প করে এগুলি ডিহাইড্রেশন, ফ্যাটিক এগুলোকে কমব্যাট করার জন্য। যে ভেইন থেকে আমরা হচ্ছে তার এটা কালেকশন করলাম, সেখানে কি হতে পারে? থ্রম্বোফ্লেবাইটিস অফ দ্য ভেইন ইনভলভড ইন প্লাজমা কালেকশন, এটা সম্ভব। সাইট্রেট রিলেটেড রিঅ্যাকশন, আমরা হচ্ছে যে মেশিনের যখন হচ্ছে এই প্রসিডিওরটা চলে তখন আমাদেরকে একটা এসিডি সলিউশন ব্যবহার করতে হয়, যাতে হচ্ছে যে ডোনারের ব্লাডটা যখন হচ্ছে প্রসেসিং হচ্ছে সেটা যেন হচ্ছে লিকুইড স্টেটে থাকে। তো সেটার মধ্যে ইনভেরিয়েবলি যেহেতু সাইট্রেট আছে, তাহলে সাইট্রেট রিলেটেড কিছু রিঅ্যাকশন হতে পারে, যেমন নামনেস, টিংলিং কোথায় হয়? লিপস, ফিঙ্গার, টোজ। এছাড়া ভাইব্রেটরি ফিলিং হতে পারে থ্রু আউট দ্য বডি, এক্সপেরিয়েন্সিং এ মেটালিক টেস্ট, চিল হতে পারে, মাসল টুইচিং, র্যাপিড ও স্লো পালস। এগুলি হচ্ছে সাইট্রেট রিলেটেড কিছু সমস্যা তার হওয়া সম্ভব। এক্সট্রিম কেসে ভমিটিং, শক, ইরেগুলার পালস, কার্ডিয়াক অ্যারেস্ট, এই ধরনের গুলিও হওয়া অসম্ভব নয়। কারণ হচ্ছে যদি এটা সাইট্রেটটা হচ্ছে আমরা টক্সিক লেভেলে চলে যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনার ইরেগুলার পালস, অ্যারিথমিয়া হতে পারে, অনেক সময় কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, এটার সম্ভাবনা রয়েছে। তবে এগুলি সবই পসিবিলিটি ভেরি ফিউ। তাহলে দিস মে বি দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ কনভালেসেন্ট প্লাজমা ডোনার if we collect them by প্লাজমাফেরেসিস। হ্যাঁ, আর যদি আমরা হচ্ছে নর্মালি তাকে ফ্রেশহোল ব্লাড ডোনেশন করার মতো সেইভাবে যদি নেই, সেক্ষেত্রে কিছু কিছু হবে, কিছু কিছু আবার হচ্ছে হবে না। যেমন ধরেন যে যদি আমরা ফ্রেশহোল ব্লাড থেকে নিয়ে করার চেষ্টা করি, সেক্ষেত্রে সাইট্রেট রিলেটেড রিঅ্যাকশন তার হবে না। বাকিগুলি হচ্ছে কিছু কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব যে ডোনারদের কি অ্যাডভার্স ইফেক্ট হতে পারে। এখন পাশাপাশি রেসিপিয়েন্ট, পটেনশিয়াল রিস্ক অফ কনভালেসেন্ট প্লাজমা রেসিপিয়েন্ট। রেসিপিয়েন্টদের ক্ষেত্রে কি সমস্যা? রেসিপিয়েন্টদের ক্ষেত্রে প্রথম এবং প্রধানতম সমস্যা হচ্ছে ইনফেকশন। যে ডোনার হচ্ছে দিতে আসছেন তার হচ্ছে যদি প্রিভিয়াস কোনো ইনফেকশন থেকে থাকে, ট্রান্সমিসিবল ইনফেকশন, তাহলে সেটা ট্রান্সমিট হতে পারে, এটা একটা রিস্ক রয়ে যাচ্ছে। অ্যালার্জিক রিঅ্যাকশনের রিস্ক থাকছে 1 to 8%, আর্টিকারিয়া, প্লুরাইটাস হবে, এখানে একটু স্পেলিংটা ভুল আছে, অ্যান্ড অর ফ্লাশিং, এগুলি হচ্ছে কি আপনার তার কিছু অ্যালার্জিক রিঅ্যাকশনের সমস্যা হতে পারে। অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন মে বি দেয়ার,
এটাও সম্ভব। ফেব্রাইল নন হেমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশন, দেখা গেল যে রিসিপিয়েন্টের হচ্ছে ফিভার হচ্ছে কিন্তু হচ্ছে কি কোনো হেমোলাইসিসের অন্য কোনো ফিচার ম্যাচ করে না, এটা সম্ভব। ট্রান্সফিউশন রিলেটেড অ্যাকিউট লাং ইনজুরি বা ট্রালি, এটা হচ্ছে কি একটা ক্লিনিক্যাল ফাইন্ডিংস, যেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার ট্রান্সফিউশন করার পরে হয়তো বা 6 থেকে 24 ঘন্টার সময়ের মধ্যে পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করতে পারে। কিন্তু এখানে আসলে এটা এই সেট আপে আসলে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বলা, কারণ যেহেতু আমরা অলরেডি জানি যে কোভিড-19 এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে লাংস এফেক্টেড থাকছে আপনার বাইলেটারাল নিউমোনিয়া দিয়ে, এবং আমাদের যে শর্ত আমরা উল্লেখ করেছি রিসিপিয়েন্টের, তার মধ্যে একটা শর্ত কিন্তু আছে যে গ্রেটার দেন equals to greater than 50% ইনভলভমেন্ট। তো সুতরাং এই ট্রালি ডেভেলপমেন্টটা কি আসলে কনভালেসেন্ট প্লাজমার কারণে হচ্ছে না অন্য কারণে হচ্ছে, এটা আসলে এই মুহূর্তে বোঝা একটু কঠিন, বাট ইট ইজ এ পসিবিলিটি। ট্রান্সফিউশন রিলেটেড সার্কুলেটরি ওভারলোড মে বি দেয়ার, আপনি যাকে দিলেন তার হচ্ছে যদি কম সার্কুলেটরি কম্প্রোমাইজ থাকে তাহলে সেটাও সমস্যা হতে পারে। হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশনের পসিবিলিটি আছে। হাইপোথার্মিয়া হতে পারে, আপনি যদি হচ্ছে গিয়ে থয়িং করার কথা ছিল যে আমরা এটাকে রুম টেম্পারেচার দিয়ে প্রডিউস করব, তো দেখা গেল যে থয়িং যথাযথভাবে করা হয়নি, টেম্পারেচার হয়তোবা কম ছিল, আপনি যে প্রোডাক্টটা স্টার্ট করা হচ্ছে ট্রান্সফিউশনের, সেখান থেকে হয়তো হাইপোথার্মিয়ার একটা পসিবিলিটি রয়ে যাচ্ছে। মেটাবলিক কমপ্লিকেশনস কিছু কিছু পসিবল, যেহেতু হচ্ছে আমরা যখন যদি হচ্ছে গিয়ে ব্যাগে দিচ্ছি সেটার মধ্যে হচ্ছে আপনার অ্যান্টিকোয়াগুলেন্স থাকছে, সেখান থেকে মেটাবলিক কিছু কমপ্লিকেশন হওয়ার চান্স থাকতে পারে। এটা খুবই থিওরিটিক্যাল পসিবিলিটি এবং খুবই কম। পোস্ট ট্রান্সফিউশন পারপিউরার একটা সম্ভাবনা আছে, যদি আপনার অ্যান্টিপ্লেটলেট অ্যান্টিবডি থাকে, তাহলে সেটা কি করতে পারে, হয়তো 5 দিন বা 7 দিন থেকে 14 দিন পর্যন্ত সময়ের মধ্যে থ্রম্বোসাইটোপেনিয়া এবং সেখান থেকে হচ্ছে পারপিউরা, এগুলি হওয়া সম্ভব। তাহলে হচ্ছে রেসিপিয়েন্টের মধ্যেও কিছু কিছু রিস্কের সম্ভাবনা রয়ে যাচ্ছে, যদি এগুলি কম। তো এর মধ্যে অ্যালার্জিক রিয়াকশনটা এটা আসলে তুলনামূলকভাবে কমন, মানে রিসেন্ট যেসব ডেটা আমরা দেখেছি সেগুলির মধ্যে আমাদের কাছে মনে হয়েছে যে অ্যালার্জিক রিয়াকশন, ফেব্রাইল নন হেমোলাইটিক রিয়াকশন, এগুলি হচ্ছে একটু তুলনামূলকভাবে হওয়ার চান্সটা বেশি। থিওরিটিক্যাল কনসার্ন আরো কিছু আছে, এটা গেল হচ্ছে যে আমরা টিপিক্যালি যে প্লাজমা প্রোডাক্ট দেওয়ার সময় যে চিন্তা করি সেটা, আর এছাড়াও থিওরিটিক্যালি আরো দুইটা জিনিস ঘটার সম্ভাবনা থাকে। ডিটোরিয়েটেড ক্লিনিক্যাল কন্ডিশন আফটার প্লাজমা ট্রান্সফিউশন মে বি অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট অফ ইনফেকশন এবং অ্যান্টিবডি মেডিয়েটেড প্রো ইনফ্ল্যামেটরি ইফেক্টস। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই প্লাজমা অ্যাডমিনিস্ট্রেশনের পরে আপনার হচ্ছে এই অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট যে ইনফেকশনের এনহ্যান্সমেন্ট হয়, এটা আসলে এখানে খুব ডেসক্রিপটিভ বলার সুযোগ নেই, আমরা জাস্ট পয়েন্টগুলি টাচ করে গেলাম যে এই ধরনের কিছু ঘটনাও এখানে ডিটোরিয়েশন হতে পারে। এবং আরেকটা ডিটোরিয়েশন হতে পারে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি ইমিউন কমপ্লেক্স ফর্ম হয়ে যেতে পারে, যে আপনার যখন সিগনিফিকেন্ট ভাইরাল লোডের মধ্যে আপনি অ্যান্টিবডিগুলি অ্যাডমিনিস্টার করলেন, তখন সেখানে কি হতে পারে, অ্যান্টিজেন অ্যান্টিবডি ইমিউন কমপ্লেক্স তৈরি হয়ে সেটা আপনার প্রো ইনফ্লামেটরি ইমিউন রেসপন্সের ভূমিকা রাখতে পারে। তো এগুলি কিছু বিষয় আছে। এবং সাপ্রেস লং টার্ম ইমিউনিটি, এটাও একটা থিওরিটিক্যাল রিস্ক। তাহলে এখানে কিছু পটেনশিয়াল বাট থিওরিটিক্যাল রিস্ক মে বি দেয়ার যখন আমরা হচ্ছে কোভিড-19 কনভালেসেন্ট প্লাজমা ব্যবহার করতে যাচ্ছি, বা অন্যান্য কনভালেসেন্ট প্লাজমার ক্ষেত্রেও কিন্তু বিষয়টা আসলে এরকমই। যখনই আপনি একটা কনভালেসেন্ট প্লাজমা ইউজ করতে যাবেন, এগুলি কিছু পটেনশিয়াল রিস্ক চিন্তা হচ্ছে কি আমাদের একটু মাথায় রাখতে হবে। যাই হোক, এটা সম্পর্কে ডিটেলস আলোচনা করা আসলে এই লেকচারের আওতার বাইরে, তবু আমরা হচ্ছে যেহেতু ঘটতে পারে আমরা পয়েন্টগুলি টাচ করে গেলাম। কখন আপনি দিবেন না, কন্ট্রা ইন্ডিকেশন কি, আমরা তো ইন্ডিকেশন সম্পর্কে আলোচনা করলাম, ডোনার সিলেকশন করলাম, তো আমাদের এটাও জানতে হবে যে আমরা কখন দিব না। তো মেইন কন্ট্রা ইন্ডিকেশন আমরা বলছি যে হিস্ট্রি অফ অ্যালার্জি টু প্লাজমা প্রোটিন অর সোডিয়াম সাইট্রেট, এরকম কোনো ইতিহাস যদি রিসিপিয়েন্টের থেকে থাকে, তাহলে এখানে আমরা তাকে কনভালেসেন্ট প্লাজমা দিচ্ছি না। সিলেক্টিভ IgA deficiency leading to anaphylaxis from IgA containing convalescent plasma from COVID-19 patient, যদি এটা জানা থাকে বা আগে ডায়াগনোসিস করা থাকে, হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা সিলেক্টিভ IgA deficiency পেশেন্টকে দিব না। ট্রিটমেন্ট উইথ আদার ইমিউনোগ্লোবুলিন ইন লাস্ট 30 days বিকজ অফ রিস্ক অফ ডেভেলপিং সেরাম সিকনেস, যদি তার এরকম ইতিহাস থেকে থাকে যে অন্য ডিজিজ রিলেটেড যে ইমিউনোগ্লোবুলিন গুলি আছে সেগুলি কোনো কিছু তিনি গত 30 days এর মধ্যে হচ্ছে তিনি নিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা একটা কন্ট্রাইন্ডিকেশন। Concurrent viral or bacterial infection, thrombosis, poor compliance, short life expectancy due to multiple organ failure, and pregnancy or breastfeeding are also contraindications. এখন একটা জিনিস একটু আমাদের মাথায় রাখতে হবে, যেটা যে এই যে প্রেগনেন্সি, ব্রেস্টফিডিং
এগুলি কন্ট্রাইন্ডিকেশন যদিও কোনো সময় আমরা বলছি এবং বা কোনো ক্ষেত্রে এটা আমরা সোর্স হিসেবে ব্যবহার করছি, কিন্তু দেখা গেছে যে আপনি প্রেগনেন্ট লেডিদেরকে তো আসলে অন্যান্য যে ট্রিটমেন্ট মডেলগুলি আমরা ট্রাই করার চেষ্টা করছি সেগুলি তো আসলে তাদের জন্য রেস্ট্রিক্টেড। তো কোনো ক্ষেত্রে এটা মানে অফ দ্য নোট, মানে ওইভাবে আসলে পাবলিশড এখানে সোর্স এখানে দেওয়া নেই। তো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে আপনি প্রেগনেন্সির কেসগুলিতেও কনভালেসেন্ট প্লাজমা ব্যবহার করতে পারেন, যেহেতু ওখানে আপনার হাতে ব্যবহার করার মতো আসলে অন্য কোনো কিছুই নেই প্রেগনেন্সি থাকার কারণে। তো কেউ কোনো ক্ষেত্রে ইনভেস্টিগেশনের কোনো স্টাডিতে হচ্ছে তারা প্রেগনেন্ট যারা ছিলেন কোভিড-19 পেশেন্ট তাদের ক্ষেত্রে ব্যবহার করেছেন এরকম শোনা গেছে বা এটা আমরা জানতে পেরেছি। তো তবু আমাদের এটা একটু মাথায় রাখতে হবে যে এইসব ক্ষেত্রগুলিতে হয়তোবা আপনার কনভালেসেন্ট প্লাজমা ব্যবহার করার ক্ষেত্রে আগে একটু চিন্তা করতে হবে। লিমিটেশনস, আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কি করব, কিভাবে করব, আমরা অনেক কিছুই জানার চেষ্টা করলাম, কিন্তু সার্টেন অথরিটিজ এর কথা আমরা এখানে বলার চেষ্টা করেছি, যেমন ইউনাইটেড স্টেট ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তারা আর্জেন্টলি অথরাইজ করেছে থেরাপিউটিক ইউজ উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ স্ট্রিক্ট গাইডলাইন সাজেস্টেড বাই সায়েন্টিফিক এন্টিটিস। তাহলে এখানে কিন্তু মানে অ্যাবিউজিভ ভাবে ব্যবহার করার সুযোগ নেই। হ্যাঁ, আমার ইচ্ছা হলো বা আমার মনে হলো আমি হচ্ছে যে আমরা যে গাইডলাইনের মধ্যে যে ছকগুলি হচ্ছে দেখানোর চেষ্টা করলাম যে এখানে ডোনারের যে ক্রাইটেরিয়া গুলি, রিসিপিয়েন্টের যে ক্রাইটেরিয়া গুলি, তো এগুলি সবকিছুকে অ্যাভয়েড করে শুধুমাত্র ইচ্ছার ভিত্তিতে দেওয়ার কিন্তু আসলে সুযোগ খুব একটা নেই, এবং এটা অনেক ক্ষেত্রে খুব একটা কাজেও লাগে না। যদিও অনেক ক্ষেত্রে এরকম ব্যবহার আসলে দেখা যাচ্ছে, যেটা হলো হয়তোবা মানে বিশেষত রেসিপিয়েন্টের জন্য ক্ষতির কারণ হতে পারে বলে প্রতীয়মান হয়। তবুও যেহেতু এইসব বিষয় আসলে দেখেন এখানে খেয়াল করে যে 13 নভেম্বর পর্যন্ত আমরা বলছি যে 71 ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনাল ট্রায়ালস আর দেয়ার, এবং তারা ইনভেস্টিগেট করছিলেন, এবং এগুলিতে আসলে ডেফিনিটিভ কনক্লুশন আসার জন্য আরো সময়ের প্রয়োজন পড়বে। তো তার আগ পর্যন্ত আসলে আমাদেরকে মানে কিছু মানে জটিল চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যেতে হবে, কাজে লাগবে কি লাগবে না, দিব কি দিব না, দিলে ক্ষতি হবে কি হবে না। এইসব বিষয় আসলে আমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ এটা তো আসলে চলমান, এখনো চলমান আছে অনেকগুলি ট্রায়ালই। তো আমরা একটু সামারি একটা ছবি এখানে দেখানোর চেষ্টা করেছি যে আমরা আসলে কি করছি এই ঘটনাটার মধ্যে। আমরা একটা কোভিড-19 পেশেন্ট, তার হচ্ছে 19 দিনের নেগেটিভ রিপোর্টের পরে অথবা তার সিমটম ফ্রি হয়ে যাওয়ার পরে আমরা আরটি-পিসিআর করছি, এবং তখন হচ্ছে তাকে আমরা রিকভার্ড পেশেন্ট বলছি। এখানে যে রিপোর্ট থাকতেই হবে নট নেসেসারি, রিপোর্ট না থাকলেও হচ্ছে তার কাছ থেকে নেওয়া যাবে। এটা আমি ইন্ডিকেশনের মধ্যে ফিফথ একটা পয়েন্ট দেখিয়েছি। তাহলে রিকভার্ড পেশেন্ট সার্ভ অ্যাজ ডোনার, এবং এই কনভালেসেন্ট প্লাজমার মধ্যে হচ্ছে যে আইজিজি অ্যান্টিবডি থাকছে, এটা আমরা এবিও ম্যাচড কোভিড-19 পেশেন্ট অথবা পেশেন্ট, তাকে আমরা বলছি রিসিপিয়েন্ট অফ দ্য কনভালেসেন্ট প্লাজমা। এবং এখানে কি হচ্ছে যে আইজিজিটা কম্পিট করছে কার বিপরীতে, যে এসি2 রিসিপ্টর যেটা থাকছে রেসিপিয়েন্ট সেলে, তার সাথে হচ্ছে গিয়ে for binding with receptor binding domain of the COVID-19 and prevent or neutralize the infection. এখানে আমরা এটা দেখানোর চেষ্টা করেছি যে এই যে টার্গেট সাইটটা ছিল, এই টার্গেট সাইটের মধ্যে হচ্ছে গিয়ে আইজিজি ফ্রম দ্য রিকভার্ড পেশেন্ট এখানে অ্যাটাচ হচ্ছে, এবং আলটিমেটলি এটা কি করছে আমাদের তাহলে ফার্দার কোভিড এটাকে এখানে বাইন্ড করতে বাধা দিচ্ছে। So this is the theoretical or the diagrammatic representation of the CP therapy and mode of action. এটা আমরা এখানে একটু দেখার চেষ্টা করলাম। তবে এই আফটার 14 days অফ নেগেটিভ রিপোর্ট এটাকে আমরা ইগনোর করব, কারণ কোথাও বলা হচ্ছে যে নেগেটিভ রিপোর্ট আসলে প্রয়োজন নেই। তার সিমটমের পরে 14 দিন পার হলে অথবা প্রথম পজিটিভ হওয়া থেকে 28 দিন পরে, অবশ্যই সে 28তম দিনে তাকে সিমটম লেস থাকতে হবে, সেই সময় সে হচ্ছে ডোনার হিসেবে তার এলিজিবিলিটি রয়েছে। So we are going to conclude our session. আমরা যা কিছু পড়লাম, যা কিছু জানলাম, সেখান থেকে আমরা জানলাম যে deadly nature of the COVID-19 and the large population of critically ill patients who are fighting with disease, the emergency investigation and treatment approach through the convalescent plasma may help those patients with minimum harm. কারণ বলা হচ্ছে যে life threatening adverse reaction from convalescent plasma transfusion is less than 0.1%. তাহলে আমাদের বলা হচ্ছে যে আমাদের এই যে ক্রিটিক্যালি ইল পেশেন্টগুলি, তাদের মধ্যে আমাদের যে ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করেছি তার ভিতরে আমরা তাকে কি করতে পারি, হেল্প করার জন্য সিসিপি ট্রান্সফিউশন দিতে পারি, যেহেতু তার
লাইফ থ্রেটানিং অ্যাডভার্স রিঅ্যাকশন এখানে তুলনামূলকভাবে কম, তবুও এটা বিচার্য বিষয়, এটা এখনই চূড়ান্তভাবে বলার কোনো সময় আসেনি। Critical factors to be considered in designing treatment protocol, including timing of transfusion, early the better, clinical status of the recipient, and antibody titer of the donor. তাহলে আপনারা খেয়াল করেন যে তিনটা পিভটাল বিষয় এখানে খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে আমি কখন দিব, সেই রিসিপিয়েন্টের ক্লিনিক্যাল স্ট্যাটাস কি থাকবে, এবং ডোনারের অ্যান্টিবডি টাইটার কি থাকবে বা ডোনারের স্ট্যাটাস কি থাকবে। তাহলে এই তিনটা জিনিসই কিন্তু মূলত এখানে আপনার ডিসিশন মেক করে দিচ্ছে যে দেওয়া যাবে কিনা, কখন দেওয়া যাবে, কার কাছ থেকে দিব, এটা আমাদেরকে, কিন্তু এটা স্টিল critical factors are there. As a middle income country, we have limited number of ICU bed and ventilator. Using convalescent plasma, we can limit the pressure on ICU. এটাও আসলে অনেকটা থিওরিটিক্যাল বিষয়। আমরা হচ্ছে ওইভাবে যদি চিন্তা করি যে পেশেন্টকে আরো কমপ্লিকেটেড হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য হচ্ছে কি আমরা এটাকে ব্যবহার করতে পারবো বা ব্যবহার করা সম্ভব, সেক্ষেত্রে আমরা এটা অ্যাডভোকেট করতে পারি। তো এটাও হচ্ছে ব্যবহার হচ্ছে। Availability of antibody detection and titration test is one of the important concern in Bangladesh, and some more sensitive and specific assays তো যেগুলি আছে সেগুলি হচ্ছে কি এক্সপেন্সিভ এন্ড আনঅ্যাভেলেবল। তাহলে এটাও এখন পর্যন্ত আসলে আনসলভড, যে অ্যান্টিবডি ডিটেকশন করা বা টাইট্রেশন করা এটা আসলে সেইভাবে সহজলভ্য এখনো হয়ে ওঠেনি, বা সেটার আমরা আসলে অনেক ক্ষেত্রে সেভাবে করা সম্ভব হচ্ছে না, এটাও একটা বিষয়। A coordinated planning and activity of all concerned physician, infectious disease specialist, hematology, transfusion medicine specialist, and our Directorate of Health can combat the COVID-19 crisis better. তাহলে সবারই এখানে হচ্ছে মিলিত একটা ভূমিকা লাগবে। এবং সবার শেষ কথা যেটা আমরা একটু আসলে বলার চেষ্টা করেছি, যে unnecessary and overuse of convalescent plasma should be discouraged. Judicious use in critically ill COVID-19 patient can be an option while we are awaiting a definitive answer from ongoing randomized control trial. তাহলে আমরা এর মধ্যে যতটুকু সম্ভব হয় আমরা আননেসেসারি বা ওভার ইউজকে হচ্ছে ডিসকারেজ করে আমরা হচ্ছে দেওয়ার চেষ্টা করব। সো দিস ইজ দ্য আলটিমেট কনক্লুশন আমরা এখানে বললাম। এবং আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে যে গত কয়েকদিনের আমরা চেঞ্জ যেটা দেখতে পাচ্ছি এখানে 13 নভেম্বর পর্যন্ত, যে দ্য কার্ভ ইজ রাইজিং এগেইন, দ্য কেসেস আর রাইজিং এগেইন, ডেথস আর রাইজিং এগেইন। তো আমাদেরকে আরো সাবধান হতে হবে, এবং আমি সবাইকেই বলবো যে আপনারা সবাই নিরাপদে থাকার চেষ্টা করুন, সুস্থ থাকার চেষ্টা করুন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, স্যার কিছু কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। স্যার কেউ যদি ব্লাড ডোনেট করে থাকে সেক্ষেত্রে 4 মান্থের মধ্যে সে প্লাজমা ডোনেট করতে পারবে? ব্লাড ডোনেট করার সাথে আসলে প্লাজমা ডোনেট করার সরাসরি এখানে কোনো মানে কন্ট্রাডিকশন নেই, কিন্তু আমরা যদি একেবারে টেক্সটে যেভাবে লেখা আছে, যে আমাদের কন্ট্রাইন্ডিকেশন গুলি যেভাবে লেখা আছে ডোনেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে মানা করি যে একজন যখন ফ্রেশ হোল ব্লাড ডোনেট করেছেন তিনি পরবর্তী যে তার 4 মাসের যে সময়কাল আমরা বলছি এর মধ্যে অন্য কোনো কিছু তার হচ্ছে ডোনেশন না করাই উচিত। তবে এখানে বিচার্য বিষয় একটা রয়ে যাচ্ছে যে প্লাজমাটা কিন্তু লিকুইড পোর্শন, আমরা আর ব্লাড যেটা আমরা দিচ্ছি ব্লাডটা কিন্তু এর মধ্যে তোমার কম্পোনেন্ট থাকছে, আবার হচ্ছে লিকুইড পোর্শনও থাকছে। তো সেই ক্ষেত্রে যদি ইমার্জেন্সি থাকে যে হচ্ছে তার কাছ থেকে নেওয়া জরুরি, সেই ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট গ্যাপ, অনেক ক্ষেত্রে এটা বলা হচ্ছে যে তোমার 4 উইকস, যে একটা নির্দিষ্ট গ্যাপের পরে তার কাছ থেকে হচ্ছে প্লাজমা নেওয়া যেতে পারে, কিন্তু আইডিয়ালি হি অর শি শুড নট ডোনেট, আমরা যদি একদম বেসিক প্রোটোকল অনুযায়ী দেখি। কিন্তু প্রয়োজন এখানে কিন্তু জরুরতের কথা বলা হচ্ছে, যদি জরুরি ভাবে তার প্রয়োজন পড়ে তাহলে আমরা 4 উইকস এর পরে আমরা তার কাছ থেকে নেওয়ার একটা চেষ্টা করতে পারি, এটা করা যেতে পারে। হ্যাঁ, এটা তার যিনি ডোনেট করবেন তার হচ্ছে ওই সময়ের অবস্থা, তার একটা সিবিসি করে দেখা, তার হিমোগ্লোবিন কন্টেন্টের কি অবস্থা, অন্যান্য তার যে প্রোফাইল গুলি আছে ডোনার প্রোফাইল সেগুলির কি অবস্থা, এগুলির উপর ডিপেন্ড করবে। এক কথায় বলে দেওয়া আসলে ঠিক না যে পারবে বা পারবে না, হ্যাঁ বা না, এটা বলার আসলে সুযোগ কম। তবে 1 মাসের বা 4 সপ্তাহের যে গ্যাপটা এটা ইম্পর্টেন্ট। তারপরে আমরা এটা ট্রান্সফিউশনে যারা রিলেটেড তারা চিন্তা করবে যে তিনি ডোনেট করতে পারবেন কি পারবেন না। ঠিক আছে, এছাড়া অন্য কোনো কোশ্চেন? জি স্যার, স্যার কারা যদি ভেন ন্যারো হয়ে থাকে সেক্ষেত্রে যদি কেউ প্লাজমা ডোনেট করলে কোনো কমপ্লিকেশন হবে কিনা? আচ্ছা, এখানে আমি আমার প্রেজেন্টেশনের মধ্যে একটা কথা বলার চেষ্টা করেছি যে
আমাদের ডোনার ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু বলা হচ্ছে যে একটা গুড ভেইন, হ্যাঁ, গুড ভেনাস অ্যাক্সেস, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমরা তো এখানে মেশিনটা দেখেছি, আসলে নিডলটাও দেখানো দরকার ছিল। এখানে যে হোয়াইট বোর্ড নিডলটা আসলে ব্যবহার করা হয়, এই হোয়াইট বোর্ড নিডলটা কিন্তু প্রায় 1 ঘন্টার মতো কি করে, এটা হচ্ছে একদিক থেকে ডোনারের কাছ থেকে হচ্ছে ব্লাড মেশিনে নিচ্ছে, সেটাকে পিউরিফাই করছে, সরি সেটাকে হচ্ছে সেপারেট করছে, এবং হচ্ছে যেটা প্রয়োজন সেটাকে আলাদা করে বাকিটা তাকে ফিরিয়ে দিচ্ছে। তাহলে এটা কিন্তু একটা ইমেন্স লোড, এবং এই নিডলটা কিন্তু যথেষ্ট বড় যদি না হয় তাহলে এই কাজটা সে সঠিকভাবে করতে পারবে না। এবং এখন যে প্রসিডিওর 45 মিনিটস রাখছে, সেটা সেক্ষেত্রে দেখা যাবে 2-3 ঘন্টা পর্যন্ত লেগে যাচ্ছে। এবং আরেকটা প্রবলেম, নিডল যত ন্যারো হবে তত রেড সেল ভাঙার চান্স বাড়বে। তো এই সবকিছু মিলিয়ে আমরা কিন্তু প্রথমেই বলার চেষ্টা করি, এবং যখনই আমরা ডোনার সিলেকশন করতে যাই আমরা প্রথমে কিন্তু ভেনাস অ্যাক্সেস দেখি, যে যে ভেইনে সে হচ্ছে কানেক্টেড থাকবে 45 মিনিটস টু 1 আওয়ার, সেই সময়টাতে তার কিন্তু মানে যেন সে তার ভেইনটা এটাকে ক্যারি করতে পারে। সুতরাং ন্যারো ভেইনে দেওয়াটাই তো নিষেধ। ন্যারো ভেইনে তো হচ্ছে যে এই যে নিডল, এই নিডল তো সে রাখতে পারবে না, সেটা তার অ্যাপ্রোচ করা সম্ভব হবে না। সুতরাং ন্যারো ভেইন যার আছে তার ক্ষেত্রে কিন্তু আসলে প্লাজমাফেরেসিসের মাধ্যমে ডোনেট করার সুযোগ মানে আপাতত আর এখানে থাকছে না, মানে এটা তো ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরেও যদি কেউ তোমার মানে কথা প্রশ্নের খাতিরে বলছি আর কি, থিওরিটিক্যালি কেউ যদি দেয়, আলটিমেটলি তার জন্য এটা একটা সাফারিংস এর কারণই হবে। হ্যাঁ, এবং এটা তো খুব সহজে আমরা বুঝতে পারি যে যেটার জন্য যেটা তোমার যেখানে যে কালেকশনের জন্য যেটা প্রয়োজন সেটা যদি তুমি না দিতে পারো, বা যেখানে হচ্ছে যেখান থেকে কালেকশন করবা সেটা যদি ওভার লোডেড হয়, তাহলে সেক্ষেত্রে তো তার সেই ভেইনটা ক্ষতিগ্রস্ত হবে, এবং সেই ক্ষতিটা কিন্তু পার্মানেন্ট হবে, দীর্ঘমেয়াদী হবে। সুতরাং ইট শুড বি অ্যাভয়েডেড। ভেনাস এক্সেস ভেরি ইম্পর্টেন্ট। ভেইন ভালো না থাকলে তার কাছ থেকে এই প্লাজমা বলো, প্লেটলেট বলো, মানে ফেরেসিসের মাধ্যমে যাই নাও না কেন, সেটা হচ্ছে হবে না, এটা নেওয়া যাবে না আসলে। এনি মোর কোশ্চেন? স্যার প্লাজমা ফেরেসিস নিয়ে যদি একটু ডিটেলস বলতেন। ডিটেলস কি জানতে চাও বলো, মানে এক্স্যাক্টলি কি জানতে চাচ্ছ? আচ্ছা, আমরা যদি হচ্ছে ওইভাবে চিন্তা করি যে প্লাজমা ফেরেসিস, ফেরেসিস শব্দটা যখনই আসবে তখন হচ্ছে আমরা বলছি কি যে আমরা আলাদা করে ফেলছি কম্পোনেন্ট গুলিকে, আলাদা করাটা কম্পোনেন্ট আমরা এটাকে কি বলি যে কম্পোনেন্টাইজেশন, তাই না? যে একটা ব্লাডের মধ্যে যা যা কিছু থাকবে সেটাকে আমরা পার্টলি ব্যবহার করব, যেটা যখন প্রয়োজন। আমার আরবিসি আছে, আরবিসি কে আমি আলাদা করব, আমি প্লেটলেট প্রয়োজন প্লেটলেটকে আলাদা করব, আমার প্লাজমা প্রয়োজন আমি প্লাজমাকে আলাদা করব। তাহলে যখন যেটাকে আমি প্রয়োজন মনে করব সেটাকে আমি আলাদা করব। তো এটাই হচ্ছে কি কম্পোনেন্ট থেরাপির বেসিক। তাহলে প্লাজমা ফেরেসিস আমরা কি বলছি? প্লাজমাকে আমরা যখন আলাদা করে ফেলছি তখন এটার নাম হচ্ছে প্লাজমা ফেরেসিস। আচ্ছা, তাহলে এটাকে আমরা দুই ভাবে আলাদা করতে পারি। একটা প্রসিডিওর কি আমরা বলেছি যে আমরা যদি আগের মেথড ব্যবহার করি, যখন অ্যাফেরেসিস মেশিন ছিল না তখন আমরা কি করতাম, ফ্রেশ ব্লাড একজন ডোনারের কাছ থেকে কালেক্ট করতাম, সেটাকে রেফ্রিজারেটেড সেন্ট্রিফিউজ মেশিন যেটা, সেটার মাধ্যমে আমরা যদি হচ্ছে সেন্ট্রিফিউজ করি তাহলে কি হবে, এটা দুইটা পোর্শন তৈরি হবে। একটা নিচে থাকবে হচ্ছে তোমার রেড সেল কনসেন্ট্রেট, আর উপরের পোর্শনে থাকবে হচ্ছে তোমার পিআরপি, তাহলে প্লেটলেট রিচ প্লাজমা। এই প্লেটলেট রিচ প্লাজমাকে সেপারেট ব্যাগে নিয়ে সেটাকে আমরা আবার হচ্ছে সেন্ট্রিফিউজ করব। তারপরে তাহলে কি হবে, পরের ব্যাগে চলে যাবে হচ্ছে তোমার প্লেটলেট, আর রয়ে যাবে যেটা সেটাকে আমরা বলছি প্লেটলেট পুওর প্লাজমা, পিপিপি, প্লেটলেট পুওর প্লাজমা। তাহলে এই প্লেটলেট পুওর প্লাজমাটা কিন্তু হচ্ছে গিয়ে তোমার এটাও এক ধরনের মানে তুমি প্লাজমা ফেরেসিস করলা, কিন্তু এটা করলা হচ্ছে মেশিনের মাধ্যমে, তুমি স্টেপ বাই স্টেপ এক এক ব্যাগ থেকে আরেক ব্যাগ, আরেক ব্যাগ থেকে আরেক ব্যাগ, এইভাবে নিয়ে শেষ পর্যন্ত তিনটা প্রোডাক্ট পাওয়া গেল। একটা পাওয়া গেল হচ্ছে গিয়ে রেড সেল কনসেন্ট্রেট, একটা পাওয়া গেল প্লেটলেট, একটা পাওয়া গেল প্লেটলেট পুওর প্লাজমা। তাহলে এইটা হচ্ছে একটা মেথড। আর যেখানে হচ্ছে অ্যাফেরেসিস মেশিন অ্যাভেলেবল আছে সেখানে কি, সেখানে অ্যাফেরেসিস মেশিনের সুবিধা কি, অ্যাফেরেসিস মেশিনের মধ্যে তোমার এখানে ফিল্ট্রেশন মেথডটা, ভিতরের যে মেকানিজম তার মধ্যে কি আছে, তুমি আমি যখন একটা ডোনারকে এটার সাথে অ্যাটাচ করে দিব থ্রু দ্য চ্যানেল, তার কাছ থেকে হচ্ছে হোল ব্লাডটা যেটা সেটা মেশিনের ভিতর পাস হবে। এটা বিভিন্ন পোর্ট থাকবে, এটা প্রোগ্রামিং করা থাকবে। তাহলে এই পোর্টের মধ্যে আমাকে তাকে কতগুলি ইনপুট দিতে হয়, যেমন তার সিবিসিটা করা থাকতে হবে, সেখানে কিছু ইনপুটের প্রশ্ন আছে, তার হাইট ওয়েট কিভাবে আছে, সে মেল না ফিমেল। হ্যাঁ, এগুলি ইনপুট দেওয়ার পরে সেটার উপর ডিপেন্ড করে সে তখন আমাকে আবার বলবে যে হ্যাঁ এটা তার কাছ থেকে এইভাবে এতটুকু কালেকশন করা যাবে। তখন আমরা কি করব, সাইকেল, এটাকে বলা হয় সাইকেল। মানে এটা কিন্তু একবারে হয় না, যে এই যে ব্লাডটা মেশিনটা কি করে, হয়তো এক পোর্শনে একটা তার ব্লাডের একটা পোর্শন নিল, সেই পোর্শনটা কি করলো, সে হচ্ছে প্রসেসিং করলো, সেই প্রসেসিং করে তার যে এন্ডে হচ্ছে প্লাজমা
কালেকশন করার কথা প্লাজমা কালেকশন করলো, এবং বাকি যেটুকু আমি চাই না এই ক্ষেত্রে, যেমন আরবিসি চাচ্ছি না, প্লেটলেট চাচ্ছি না, হ্যাঁ, তাহলে এগুলি সে কি করলো, আবার ডোনারের কাছে ব্যাক করলো। এবং এর মধ্যে আমরা কি করি, এটা যখন মেশিনের প্রসেসিং হয় তখন কিন্তু একটা এসিডি সলিউশন এক্সট্রা ব্যবহার করা হয়, এবং এসিডি সলিউশনটা কি করে, এই সলিউশনটা এই ব্লাডটাকে লিকুইফাইড রাখতে, যে লিকুইড মেশিনের মধ্যে চলমান সময়ের সে যেন লিকুইডিটি বজায় থাকে, সেটাতে হেল্প করে। তাহলে আমরা একটা সাইকেলে আমরা হয়তো বা দেখা গেল যে এক সাইকেলে আমার টার্গেট হচ্ছে 500 ml আমি কালেকশন করবো, তাহলে আমার এরকম হয়তো বা 6টা বা 7টা সাইকেলে হবে, একবারে কিন্তু হবে না। একটা সাইকেলে আমার হয়তো দেখা গেল যে 40 ml কালেকশন হলো, হ্যাঁ 40 ml 50 ml, বা কারো যদি খুব ভালো কালেকশন হয় তো দেখা গেল যে 100 ml হতে পারে, তাহলে কালেকশন হলো। তারপরে কি হবে, সেকেন্ড সাইকেল শুরু হবে, থার্ড সাইকেল শুরু হবে, এইভাবে দেখা গেল যে 45 মিনিট সময়কালের মধ্যে বা 1 ঘন্টা সময়ের মধ্যে 5টা বা 6টা সাইকেল কালেকশন করার পরে আলটিমেটলি আমরা তার কাছ থেকে হয়তো বা 500 বা 600 ml প্লাজমা কালেকশন করতে পারবো। তো এটাও আবার অনেক সময় কি করা হয়, ডাবল বা ট্রিপল ব্যাগ কালেকশনের সিস্টেম আছে। সেটা সুবিধা কি, প্রিলিমিনারি কালেকশনটা হবে একটা ব্যাগে, কিন্তু আমরা আমাদের ব্যবহারের সুবিধার জন্য কি করব, পরে নেক্সট যে ব্যাগগুলি এটার সাথে কানেক্টেড যে ব্যাগগুলি থাকছে সেগুলিতে আমরা আবার 200 করে সেপারেট করে, তাহলে আলটিমেটলি 3টা ব্যাগ রেডি হলো। একসাথে 600 আসলে ট্রান্সফিউজ করার কোনো ইন্ডিকেশন ওইভাবে বা প্রসিডিউর ওইভাবে নাই। তাহলে আমরা ভাগ করে করে দিচ্ছি, 200 করে রেডি করলাম, একটা পাঠালাম, বাকিগুলি আমি মাইনাস ফ্রিজিং করে ফেললাম। হ্যাঁ, তাহলে বাকিটা ফ্রিজিং করে পরে ওটা আমরা পরে আবার ব্যবহার করতে পারবো। আর যেটা আমি হচ্ছে এই মুহূর্তে রেডি করে ফেললাম সেটাকে আমি কি করবো, সাথে সাথে ট্রান্সফিউজ করবো। আচ্ছা, তাহলে এখানে ডোনারের ব্যাপারে আমি অলরেডি বলেছি আমার লেকচার পার্টে। তাহলে ডোনার এখানে কি প্রবলেম হতে পারে, যেহেতু হচ্ছে কি এখানে অ্যাসিডি সলিউশন ব্যবহার হয় এবং সে যেহেতু প্লাজমা দিচ্ছে, তাহলে তার ডিহাইড্রেশন হওয়ার চান্স আছে। আবার সেখানে অ্যাসিডির মতো যেহেতু সাইট্রেট থাকতেছে, তাহলে সাইট্রেটের কারণে কিছু টক্সিসিটি হওয়ার চান্স আছে। পাশাপাশি লোকাল কিছু সিমটম, যে যেখানে আমরা নিডলটা দিচ্ছি, হোয়াইট বোন নিডলটা, ওখানে থ্রম্বোফ্লেবাইটিস হতে পারে, লোকাল ব্লিচিং হতে পারে, হেমাটোমা হতে পারে, এগুলি কিছু ফাইন্ডিংস। এবং অনেক সময় ডোনারের নর্মাল কিছু ঘটনা ঘটেই থাকে, যেমন হাইপোটেনশন হয়, অনেক সময় ফেন্টিং হয়, এগুলি হচ্ছে প্রবাবল অ্যাডভার্স ইফেক্ট ডোনারের ক্ষেত্রে। তো বলা হচ্ছে কি, যে যথেষ্ট পরিমাণ যদি সে ফ্লুইড ইনটেক থাকে তাহলে হচ্ছে এই ধরনের প্রবলেমগুলি কম হয়, এবং সে ডোনেট করার পরে ওই দিন হচ্ছে কি আরো একটু অন্য দিনের তুলনায় সে মানে ফ্লুইড বেশি খাবে। এটা পানি হতে পারে, ডাবের পানি হতে পারে, এমন না যে অনেকেই দেখা যায় যে ব্লাড ব্যাংকে বড় বড় হচ্ছে জুসের বোতল নিয়ে তোমার হচ্ছে ফ্রুটো বা ফ্রুটিকা এইসব নিয়ে বসে থাকে, এগুলি প্রয়োজন নাই। পানি এটাই যথেষ্ট। হ্যাঁ, কেউ চাইলে হচ্ছে প্রয়োজনে ডাবের পানি খেতে পারে, কারো যদি মনে হয় যে সে আর একটু খাবে, তো এইটাই যথেষ্ট। তাহলে এটা হলে এই ধরনের কমপ্লিকেশন গুলি কম হবে। আর যেটা আমরা রেডি করলাম সেটাকে আমরা কি বলছি, আমরা বারবার একটা কথা বলছি যে যেটা রেডি হয়ে গেছে সেটাকে আমার যত দ্রুত সম্ভব ট্রান্সমিশনের জন্য স্টার্ট করতে হবে। এই যে প্লাজমা রেডি, তাহলে এটাকে আমার কি করতে হবে, আমি যেখানে পেশেন্ট আছে সেখানে এটা বুঝিয়ে দিব, এবং সেখানে অ্যাটেন্ডিং ফিজিশিয়ান যিনি থাকবেন তার দায়িত্ব হচ্ছে ইট শুড বি স্টার্টেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমরা এখানে একটা টাইম লিমিট দিয়ে দিচ্ছি কি 30 মিনিটস এর টাইম লিমিট, যে 30 মিনিটের মধ্যে আমি স্টার্ট করবো। হ্যাঁ, 30 মিনিটের মধ্যে স্টার্ট করব। প্রথম দিকে আমরা রিলেটিভলি স্লোলি দিব, হয়তো 1 ml পার মিনিট আমরা দিলাম, 2 ml পার মিনিট দিলাম, যদি কোনো শেষ পর্যন্ত ট্রান্সমিশন, আমরা এটাকে যত দ্রুত সম্ভব এটাকে ট্রান্সমিশন শেষ করব। তো এখানেও কথা আছে, যদি হচ্ছে পেশেন্টের কার্ডিয়াক কোনো প্রবলেম থাকে, তার যদি হ্যাঁ, আমি হঠাৎ করে 200 ml ফ্লুইড সার্কুলেশনে দিয়ে আমি তাকে কি করব না, হচ্ছে ট্রান্সমিশন অ্যাসোসিয়েটেড সার্কুলেটরি ওভারলোড, এটা করব না। তাহলে এক্ষেত্রে ডোনারের ক্ষেত্রেও কিন্তু কিছু প্রবলেম ডোনারের হচ্ছে, হ্যাঁ সরি রিসিপিয়েন্টের কিছু প্রবলেম হতে পারে। আমরা যে ট্রান্সমিশন রিঅ্যাকশন গুলি সম্পর্কে জানি, যে হেমোলাইটিক ট্রান্সমিশন রিঅ্যাকশন, কেন আমরা যতই প্লাজমা আলাদা করি না কেন, প্লাজমার সাথে কি থাকতে পারে, কিছু কিছু রেড সেল থাকতে পারে, এটা অস্বাভাবিক না, সেটা হেমোলাইটিক ট্রান্সমিশন রিঅ্যাকশন করতে পারে, এটা অ্যানাফাইলেক্সিস করতে পারে, এটা অ্যালার্জিক রিঅ্যাকশন করতে পারে, এটা ট্রান্সমিশন রিলেটেড অ্যাকিউট লাং ইনজুরি করতে পারে, ট্রান্সমিশন রিলেটেড সার্কুলেটরি ওভারলোড করতে পারে। এই যে এবং ট্রান্সমিশন অফ ট্রান্সমিসিবল ট্রান্সমিশন ইনফেকশন এগুলিও করতে পারে। এগুলিও তোমার যতই আমরা স্ক্রিনিং করি না কেন, তারপরেও কিছু কিছু পসিবিলিটি থেকেই যায়, এগুলি কিছু ফাঁক থেকেই যায়। তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে, যদি আমরা একদম মানে বেসিক পয়েন্ট থেকে চিন্তা করি, আরো ডেসক্রিপটিভ বিষয় আছে, সেগুলি আসলে এই আলোচনার বাইরে। আমার মনে হয় সেটার জন্য যদি প্রয়োজন পড়ে বা চাহিদা থাকে, সেটা আমরা পরে আরো ডেসক্রিপটিভ ক্লাস নিতে পারবো। মানে শুধু প্লাজমাফেরেসিস নিয়ে তো আসলে বলার অনেক কিছু আছে। তবে এখন যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি মূলত, সেটার জন্য বোধহয় এটুকু জানাটাই জরুরি, কিভাবে হচ্ছে, কি হতে পারে, কি না হতে পারে। সাবরিনা।
সাবরিনা, হ্যাঁ এটা এখানে একজন জিজ্ঞেস করেছেন যে লেকচারটা ইউটিউবে পাওয়া যাবে কিনা। এটা তো বোধহয় প্লেলিস্টের লিংকে জি দেওয়া স্যার, আছে। আমি হ্যাঁ, লিংক দিয়ে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এছাড়া আর কিছু? না স্যার, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, এরকম সময় উপযোগী একটা টপিকস নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন। আসলে আমাদের সবার অনেক কনফিউশন থাকে, কে প্লাজমা ডোনেট করতে পারবে কি পারবে না, বা কতদিন পারবে, এই জিনিসগুলোর কনসেপ্ট আজকে আমাদের ক্লিয়ার হয়েছে। কনসেপ্ট আসলে কি, সত্যি কথা বলতে এখনো ক্লিয়ার, আমরাও ক্লিয়ার না অনেক ব্যাপারে। এটা একদম মানে সহজ সত্যি কথা। এটা তোমরা মানে আমার যেটুকু আমি লেকচার নিয়েছি সেটার মধ্যে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের এখন পর্যন্ত বিষয়টা কিন্তু আসলে পরিষ্কার না। কারণ এটা যখন যে ক্লিনিক্যাল ট্রায়াল গুলি চলছে, এক এক দেশের ক্লিনিক্যাল ট্রায়ালের আউটকাম এক এক রকম, তাদের স্ট্যান্ডার্ড এক এক রকম, তাদের পেশেন্ট সিলেকশন, ডোনার সিলেকশন, হ্যাঁ, ক্রাইটেরিয়া গুলি কিন্তু ভেরিয়েবল। আমার সাথে আমার পাশের দেশের মিল নাই, আমার সাথে আমার দূর দেশের মিল নাই। আমরা যেটা করছি সেটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে এই যে কথা আমি এখানে লেকচারে বললাম সেটা হয়তো বা দেখা গেল যে আমার ব্লাড ব্যাংক এটা প্রোভাইড করতে পারছে না। অ্যান্টিবডি টেস্টের বা টাইটার করার মতো সুযোগ অনেক ক্ষেত্রে সেভাবে হচ্ছে না। তো তার মধ্যেও চেষ্টা করতে হবে আমি বা আমরা যারা হচ্ছে এই কনভালেসেন্ট প্লাজমা দেওয়ার মাধ্যমে রোগীর ভালো করতে চাচ্ছি, সেটা করতে গিয়ে যেন রোগীর খারাপ না করি। ডোনারের চিন্তা আছে, কিন্তু ডোনারের চিন্তাটা রিলেটিভলি কম। ডোনার কিন্তু এই 200 ml প্লাজমা ডোনেট করতে গিয়ে তার মানে সমস্যা হওয়ার চান্স কিন্তু খুব কম। তাহলে মেইন কনসার্ন হচ্ছে যে যে পেশেন্টটাকে আমরা দিচ্ছি, যে রেসিপিয়েন্টটাকে দিচ্ছি, এবং আমরা অলরেডি কিন্তু বলছি আমাদের যে ন্যাশনাল গাইডলাইনের যে ইন্ডিকেশন তার মধ্যে কি বলা হচ্ছে যে তার কোনো না কোনো একটা মেজর প্রবলেম কিন্তু থাকতে হবে। আমরা রেসপিরেটরি রেট বেশি, অথবা তার লাং ইনফিল্ট্রেশনও দেখা যাচ্ছে যে 50%-এর বেশি, মানে সে কিন্তু অলরেডি একটা মানে ক্রিটিক্যাল কন্ডিশন আছে। তো তার মধ্যে আমাদের এই প্রসিডিওর জন্য তাকে আরো বিপদে না ফেলে, এটা হচ্ছে কি আমাদের প্রধান টার্গেট। এই এত কথা বলার উদ্দেশ্য প্রস এন্ড কনস বলা, ভালো না খারাপ। হ্যাঁ, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে হয়তোবা একই পেশেন্টের ক্ষেত্রে আমরা 500 ml, 600 ml, 1000 ml একবারে দিচ্ছি, এমনও ইতিহাস আছে। আমি বিস্তারিত যেতে চাই না। অনেক সময় দেখা যাচ্ছে যে এই ধরনের ইতিহাস পাওয়া যাচ্ছে, বা কোথাও কোথাও বলা হচ্ছে যে একটা পেশেন্টকে 5 ইউনিট প্লাজমা দিতে হবে। এরকম একটা বিষয় সামনে চলে আসছে। তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে হতে পারে এটা পার্সোনালি কেউ, তিনি হয়তো তার কন্ট্রোল ট্রায়াল তিনি পরিচালনা করছেন কিনা সেটা তারা ভালো বলতে পারবেন। যদি তার ট্রায়ালের মধ্যে সেরকম থেকে থাকে সেটা একটা ডিফাইন্ড ইস্যু। কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে আমরা একটা মিডল ইনকাম কান্ট্রি, আমাদের এখানে আমাদেরকে আমাদের দেশের কনটেক্সটাই হচ্ছে গিয়ে চিন্তা করাটা বেটার। আমি যদি এখন একটা ডেভেলপ কান্ট্রির কনটেক্সটে চিন্তা করি বা সেইভাবে করতে যাই, সেটা হয়তো আমার জন্য ফিজিবল না, বা আমাদের জন্য ফিজিবল না। এটাও আমাদের একটু মাথায় রাখতে হবে। আর যেটা ইন্টারন্যাশনালি মোটামুটি অ্যাকসেপ্টেবল, এত কিছুর মধ্যে একটা ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেবিলিটির ব্যাপার আছে। আমরা যাই পড়ি না কেন, আমাদের টেক্সট বুক হোক, আমাদের রিসার্চ হোক, সবকিছুর মধ্যে আমরা নিজেদেরটাও যেমন গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি এটা আমাদের যে সবকিছুর কিন্তু একটা গাইডলাইন আছে। তুমি ডায়াবেটিসের ট্রিটমেন্ট করো, এটার গাইডলাইন আছে। তুমি হাইপোথাইরয়েডিজমের ট্রিটমেন্ট করো, তুমি কার্ডিয়াক একটা ইনফেকশনের, মাইক্রোডাল ইনফেকশনের ট্রিটমেন্ট করো, তুমি সিওপিডি ট্রিটমেন্ট করো। ইচ এন্ড এভরিথিং হ্যাজ গট ইজ ওন গাইডলাইন। তো সেরকম কনভালেসেন্ট প্লাজমারও একটা আলাদা গাইডলাইন আমরা চেষ্টা করছি এটা ডেভেলপ করার, বা এটা আমাদের ন্যাশনাল যে কমিটি আছে তারা চেষ্টা করছেন এটা খুব সিনসিয়ারলি একটা শেপ আপের মধ্যে নিয়ে আসতে। তারা কিন্তু কিছু কিছু চেঞ্জ অলরেডি করছে, মানে ভার্সন ওয়াইজ চেঞ্জ হয়ে আসতেছে আস্তে আস্তে। এটাই মাথায় রাখা আর কি, যে আমাদের কাজের জন্য যেন অন্য কারো ক্ষতি না হয়, আমার অন্য কোনো পেশেন্ট, আমাদের পেশেন্টরা যারা যেন সাফার না করেন, এটাই হচ্ছে বলার প্রধানতম উদ্দেশ্য। এবং আমি সবার সবশেষে ডিসক্লেমার, এটা এটা দেখবা যে সব মেডিকেল বইয়ের প্রথমে একটা কথা লেখা থাকে যে মেডিকেল সায়েন্স ইজ এ কন্টিনিউয়াসলি চেঞ্জিং সাবজেক্ট। হ্যাঁ, তুমি আজকে আমি যে কথা বললাম এটা হয়তো আজকে রাত্রে ভ্যালিডিটি নাও থাকতে পারে। হ্যাঁ, এটা আর এই কোভিড এর ক্ষেত্রে তো এটা আরো বেশি ইম্পর্টেন্ট, এটা প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদিন 2 দিনের মধ্যে দেখা যাচ্ছে যে কালকে যেটা অ্যাকসেপ্টেবল ছিল, যেমন আমার এই লেকচারের মধ্যে একটা আছে যে অগাস্টের আগে এক ধরনের ছিল, অগাস্টের পরে একরকম হয়ে গেছে। তো এরকম কিছু বিষয় কিন্তু আছে, সুতরাং উই নিড টু বি আপডেটেড। এবং আজকে এটা আমরা বললাম দেখে এটা আজকে শেষ তা কিন্তু না, হয়তো আমি আল্লাহ বাঁচা রাখেন আমরা চেষ্টা করবো আবার 2-3 মাস পরে নেক্সট আপডেট যেটা, এটার আরো রিভাইজ ভার্সন নিয়ে তখন হচ্ছে কি আসার জন্য যেসব কোশ্চেন উদ্ভব হয় সেগুলিকে আমরা বলার জন্য। আর ওই ডোনেশন কখন করতে পারবে কখন করতে পারবে না, এগুলি আসলে নিজেরা অনেক সময় আমরা নিজেরাও কনফিউজড হই, যে এবং অনেক সময় দেখা যায় পেশেন্টের নিডের কারণে কিছু কিছু ছাড় অনেক সময় দিতে হয়। তো এগুলি আসলে যারা এই জিনিসগুলি কালেক্ট করবেন তাদের উপরে ছেড়ে দেওয়া ভালো, নিজেরা ডিসিশন না নিয়ে।
হ্যাঁ, এটা অনেক সময় আসে যে আজকে ডোনেট করলে আমি আবার কবে করতে পারবো। হ্যাঁ, প্লাজমা আজকে ডোনেট করলে 2 সপ্তাহের মধ্যে কালেক্ট করা যাবে, এটা সম্ভব থিওরিটিক্যালি, কিন্তু তারপরে এটা ডিপেন্ড করবে ডোনারের উপরে, তার প্রোটিন বডিতে কতটুকু আছে। সে একের পর এক ডোনেশন করে যাচ্ছে, দেখা গেল যে সে কি হয়ে গেল, হাইপোঅ্যালবুমিয়া হয়ে ইডিমা হয়ে গেল, তারপরে হচ্ছে কি ফার্দার তার প্রবলেম এসে পড়ে গেল। এটা যেন না হয়, এটাই হচ্ছে কি আমাদের এই এত কথা বলার উদ্দেশ্য। তো যাই হোক, সবকিছু এখনো ডেভেলপ না, সবকিছু আস্তে আস্তে হচ্ছে, সবকিছু ইনশাল্লাহ আরো সামনে ভালো হবে, এবং আমরাও চেষ্টা করবো আপডেটেড ইনফরমেশন তোমাদেরকে জানানোর জন্য। তারপরে ফার্দার যদি হচ্ছে কোনো কোশ্চেন থাকে, সেটা কমেন্ট সেকশনে করা থাকলে আমি পরে চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। আর সবকিছু আমি জানি না, এটা আসলে কার পক্ষে জানা সম্ভব না, এটা আস্তে আস্তে ঠিক করতে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ সাবরিনা, আমরা ক্লাস কমপ্লিট করতে পারি। জি স্যার, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।